সত্যসুন্দরকে ভয়তে পেয়েছে। ঘুম থেকে ওঠার পর থেকেই কোনো না কোনো ভয় তাকে ভীত করে তোলে। আধুনিক বর্তমান তাকে সর্বদাই শঙ্কিত করে রাখে। উফ, চারপাশে যেসব ঘটনা ঘটছে, কি জানি কি হবে। চলতে ফিরতে এমনকি মোবাইল হাতে নিয়েও সাবধানী তিনি। এটা করলে ঝামেলায় পড়তে হবে, ওটা টিপলে ব্যাংক অ্যাকাউন্ট একেবারে ফাঁকা হয়ে যাবে, এই সব আর কি। তার চিন্তাগুলো সবটাই যে অবাস্তব বা ফেলে দেওয়ার মতো তা কিন্তু নয়, তবে এর কিছুটা যে কল্পনাপ্রসূত এটা নিঃসন্দেহ। সত্যসুন্দর কিন্তু আগে এমন ছিলেন না। রিটায়ার করার পর থেকেই একটু একটু করে এই নানা রকম ভয় তাকে চেপে ধরেছে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সত্যসুন্দর দাশগুপ্ত একসময় ব্যাংকিং সেক্টরে কাজ শুরু করেছিলেন রিস্ক ম্যানেজার হিসেবে। সেখান থেকে নামজাদা এক বিদেশি ব্যাংকের ট্রেজারি ম্যানেজার এবং তারপরে রিটায়ারমেন্টের আগে পর্যন্ত ওই ব্যাংকেরই ম্যানেজমেন্ট কনসালটেন্ট ছিলেন তিনি। নানা ধরনের ক্লায়েন্ট, বিচিত্র সব অভিজ্ঞতায় ভরা কর্মজীবন ছিল তার। এতদিন কাজের দারুণ ব্যস্ততার মধ্যে দিন কাটত, আর সেটা এখন নেই, এটা তো ঠিকই। আর তাছাড়া অবসর গ্রহণের কয়েক মাস যেতে না যেতেই হঠাৎ করেই স্ত্রী বিয়োগ, সেটাও একটা বড় কারণ হতে পারে এই ভয়ের। কাজের জায়গায় দক্ষ সত্যসুন্দরের সংসারের ম্যানেজমেন্ট ঠিক জানা ছিল না, তাই দৈনন্দিন জীবনের অনেক কিছুই তাকে পরে শিখতে হয়েছে। স্ত্রী সুজাতা বেঁচে থাকতে কোনোদিনই যেগুলো নিয়ে ভাবতে হতো না তাকে, সেগুলো কিছুটা হলেও এখন দেখতে শুনতে হয়। বাজার থেকে কি কি আনা হবে সেটা ঠিক করতে হয়, রান্নার মাসিকে কোন দিন কি রান্না হবে বলে দিতে হয়, কোন কোন জামা কাচার পরে ইস্ত্রিতে যাবে সেটা দেখে দেওয়া, তারপরে কাজের ছেলেটি বারান্দার গ্রিল, গাড়ির ম্যাট এইসব ঠিক করে মুছেছে কিনা, সপ্তাহে 2 দিন ছাদ ঝাড় দিয়েছে কিনা সেসব লক্ষ্য রাখতে হয়। এগুলোর কোনোটাই কোনোদিন উঁকি মেরেও তাকে দেখতে হয়নি। একমাত্র ছেলে নীলাদ্রি আইটি সেক্টরে বড় চাকুরে, এই সব সেও কোনোদিন দেখেনি, জানে না বা করেও নি। স্বামী, ছেলে আর সংসার পুরোটাই আগলাতো সুজাতা। এখন এই সব কিছুই সত্যসুন্দরকে দেখতে হয়। মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে তার। বিয়ে থা করে সংসারী হওয়ার বয়স হলেও এখনই বিয়ে করতে রাজি নয় নীলাদ্রি। বিয়ের কথা বললেই বলে, ঠিক সময় করে নেব, সময় হলেই করব। কাউকে কি ভালো লাগে তোর? সত্যসুন্দরের এই জিজ্ঞাসার উত্তরে সে বলে, না না, সেরকম কিছু না। তাহলে আমি দেখি, আমাকে একটু দেখাশোনা করতে দে। এরও উত্তর নেতিবাচক। না না, একদম না। তাহলে একদম হ্যাঁ কিসে হবে? বিরক্ত সত্যসুন্দর এই কথা আর জিজ্ঞাসা করেন না। এই সব সময় তার আরও বেশি করে মনে পড়ে সুজাতার কথা। নীলাদ্রি সব কথা বলতো সুজাতাকে। মা ছিল তার ভীষণ বন্ধু। নীলাদ্রি সত্যসুন্দরকে ভালোবাসে খুবই, কিন্তু তাকে বন্ধু ভাবতে পারে না। সব কথা তাই তার সাথে শেয়ার করতে চায় না বা পারে না। আসলে কাজের চাপে কোনোদিনই নীলাদ্রিকে সেইভাবে সময় দিয়ে উঠতে পারেননি সত্যসুন্দর। তার লেখা পড়া, খেলাধুলা, গান বাজনার প্রতি ভালোবাসা থেকে শুরু করে তার যাবতীয় পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগা সবটাই সুজাতার জানার মধ্যে ছিল। বন্ডিংটা তার মায়ের সঙ্গে যতটা ছিল তার সঙ্গে ততটা নয়। সুজাতা চলে যাওয়ার পরে যেটা হয়েছে সেটা হলো সত্যসুন্দরের শরীর স্বাস্থ্য নিয়ে নীলাদ্রির উৎকণ্ঠা। তার সামান্য থেকে সামান্য কিছু হলেই নীলাদ্রি বলবে, এক্ষুনি রেডি হয়ে নাও বাবা, ডাক্তারের কাছে যেতে হবে। সত্যসুন্দর যতই বলুক এটা কিছু না, নীলাদ্রি কিছুতেই শুনবে না। সময়ের আগে মা চলে গেছে, এবার বাবার যদি কিছু হয়ে যায়। তাই কথায় কথায় এটা টেস্ট ওটা টেস্ট, নানা ধরনের রোগীর আশঙ্কায় নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা। যদি কিছু থেকে থাকে শরীরের মধ্যে তবে তার প্রথম থেকেই চিকিৎসা করানো যেতে পারে। সত্যি কথা বলতে কি, এসব পরীক্ষা করাতে বেশ ভয়ও তো লাগে। কে বলবে সে কথা ছেলেকে? যাই হোক, এসব নানাবিধ ভয় নিয়ে সত্যসুন্দরের জীবন চলে। তবে হ্যাঁ, এর মধ্যেও একটা ভালো লাগা আছে তার, আর তা হলো মাঝে মাঝে অতীত চর্বণ করেন তিনি। তার একসময়ের বড় চাকরি, সম্মান, প্রতিপত্তির অনেক সব কাহিনী যা মনের মধ্যে জাবর কাটে, চুপচাপ বসে সেই সব কথা ভেবে তিনি বেশ আনন্দ অনুভব করেন।
সেই সব নানা কথা কাউকে বলার জন্যও তিনি কখনো কখনো ব্যাকুল হয়ে ওঠেন। সেই রকম সময় সামনে কেউ থাকলে সত্যসুন্দর তাকেই চেপে ধরে গল্প শোনাতে থাকেন। তার ভালো লাগছে কি লাগছে না তার তোয়াক্কা না করেই। তবে চেনা জানা কেউ আর আজকাল সত্যসুন্দরের এইসব কথা সেইভাবে শুনতে খুব একটা আগ্রহ বোধ করে না। বহুবার শোনা কথার কে শুনতে চায়? সত্যসুন্দর নতুন কাউকে খোঁজেন। চেনা জানা পার্কে বা দোকানে নতুন কোনো মুখ দেখলে এগিয়ে এসে আলাপ করেন তিনি। এই ক্ষেত্রে কোনো ভয় কাজ করে না তার মধ্যে। একদিন এভাবেই হঠাৎ তার আলাপ হয় মানিকচন্দ্র রায়ের সঙ্গে। মানিকচন্দ্র তারই বয়সী অথবা তার চেয়ে 2-1 বছরের ছোটও হতে পারেন। মানিকচন্দ্রের হাঁটা চলা, কথা বলা, হাসি ঠাট্টা সব কিছুর মধ্যেই একটা নায়কোচিত ভাব আছে। মানিকচন্দ্র কাগজে কলমে মানিকচন্দ্র হলেও পুরো নামটা তিনি বেশিরভাগ জায়গাতেই লেখেন না বা বলেনও না। মাঝখানের চন্দ্রটাই শুধু বলেন। এয়ারফোর্সে চাকরির কারণে বহুদিন প্রবাসে কাটিয়েছেন। অবসর নেওয়ার পর পাকাপাকিভাবে নিজের শহরে ফিরেছেন। আর কয়েক মাস হলো বসবাসের জন্য এ পাড়ায় ঝা চকচকে ফ্ল্যাটও কিনে নিয়েছেন। ঘরে বিদুষী স্ত্রী আছেন, একমাত্র ছেলে বউ বাচ্চা নিয়ে বিদেশে সেটেল। মানিকচন্দ্র রায় ঘোর সাহিত্যপ্রেমী। আগাগোড়াই তিনি লেখালেখি করতে ভালোবাসেন। প্রচুর লিটল ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হয় চন্দ্র রায় নামে। অত্যন্ত রসিক মানুষ চন্দ্র রায়ের চরিত্রের মধ্যে একটা বিশেষ আকর্ষণীয় ব্যাপার আছে, যা সত্যসুন্দরকে বেশ অবাক করে। মাঝে মাঝে বুঝিবা তিনি হালকা ঈর্ষাও বোধ করেন। চন্দ্র রায় সবসময় তার উচ্ছল ব্যক্তিত্ব নিয়ে কেমন যেন এক হইচই মুডে থাকেন। সত্যসুন্দর মোবাইল ব্যবহার করেন ঠিকই, কিন্তু কারো পাঠানো ফটো, ভিডিও বা কোনো লিঙ্কে ভুলেও আঙুল ছোঁয়ান না তিনি। এমনকি ঘনিষ্ঠ আত্মীয় বন্ধুরা পাঠালেও না। কেউ কিছু লিখে পাঠালে বা কোনো লেখা পাঠালে সত্যসুন্দর সেটা পড়েন, না হলে নয়। তিনি নিজেও রোজ সকালে হোয়াটসঅ্যাপে পরিচিত মানুষদের গুড মর্নিং উইশ করেন হাতে টাইপ করে, ফটো বা ভিডিও পাঠিয়ে না। এই ব্যাপারটা নিয়ে মানিকচন্দ্র মজা করেন তার সঙ্গে। নানা বিষয়ে অযাচিত জ্ঞানও দেন তাকে একটু সুযোগ পেলেই। এত ভয় পুষলে চলে? ভয় বাদ দিয়ে চলুন, আনন্দে থাকুন। শুধু হাতে পায়ে নয়, বুঝলেন? ভালো থাকতে হয় মনে মনেও। এর জন্য রোজের খাবারে একটু বদল আনতে হয়, মাঝে মাঝে নতুন কিছু ট্রাই করতে হয়। চাট, ফুচকা, বার্গার, কি কখনো মনে করলে পিৎজা, একটু আধটু সবই খাওয়া যেতে পারে। চেনা রাস্তায় চেনা পার্কে রোজ রোজ নয়, অচেনা পথকেও চিনে চলতে হবে। পছন্দের মানুষকে নিয়ে একটু একাধবার লং ড্রাইভে যাবেন, দেখবেন এত ভালো থাকবেন, কখনো বোর লাগবে না। রাতের দিকে কোনো কোনো দিন একটু আধটু পান করবেন। চন্দ্র রায়ের মন ভালো রাখার এইসব পরামর্শ একটুও পছন্দ হয় না সত্যসুন্দরের। সত্যসুন্দর ভাবতেই পারেন না যে তিনি রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন, অসময়ে পিৎজা অর্ডার করে খাচ্ছেন, দূরের কোনো পার্কে বা অচেনা কোনো রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন। সত্যসুন্দরের খুব অদ্ভুত লাগে। মনে মনে তিনি ভাবেন, না, এর সঙ্গে আর মেশা যাবে না। এ একেবারে যাকে বলে একটা অবাস্তব লোক। সত্যসুন্দর এরপর থেকে একটু এড়িয়ে চলতে শুরু করেন চন্দ্র রায়কে। চন্দ্র রায় কিছুটা বুঝতে পারেন আর সেটা উপভোগও করেন। সত্যসুন্দরের সঙ্গে মজা করতে, তাকে একটু চমকে দিতে চন্দ্র রায়ের মনে হয় ভালোই লাগে। আর তাই তিনি সত্যসুন্দরের সঙ্গে নানা রকমভাবে আরও বেশি করে কথা বলার চেষ্টা করেন। এরকম একদিন সত্যসুন্দর বেশ ধীরে সুস্থে গেছেন বাড়ির কাছের সুপার মার্কেটটিতে। বিকেল তখন 5টা। সত্যসুন্দর ফলের গোটা মার্কেটটা ঘুরে অনেক দেখে শুনে হাফ ডজন কাঁঠালি কলা আর গোটা 6 কিউইর প্যাকেট নিয়ে বিল মেটানোর জন্যে লাইনে এসে দাঁড়িয়েছেন। এই সময় তিনি হঠাৎ দেখেন যে চন্দ্র রায় তার দিকেই এগিয়ে আসছেন। সত্যসুন্দর মুহূর্তে ঘাড় ঘুরিয়ে না দেখার ভান করেন, আর সেটা দেখে চন্দ্র রায় দারুণ মজা পান। সত্যসুন্দর দোকান থেকে যেই মুহূর্তে বেরোতে যাবেন, চন্দ্র রায় একগাল হাসি হেসে একেবারে সামনে এসে বলেন, বাড়ি চললেন নাকি? সামান্য একটা প্রশ্ন, যার উত্তরটুকু দেওয়ার জন্য সত্যসুন্দরের ঠোঁট এতটুকুও নড়ে না।
শুধুমাত্র ঘাটটা নাড়িয়ে হ্যাঁ টাইপের কিছু একটা বোঝাতে চান তিনি, আর তারপরে ফলের প্যাকেটটা শক্ত করে চেপে মানিকচন্দ্রকে পাশ কাটিয়ে প্রায় পালানোরই চেষ্টা করেন। মানিকচন্দ্র রায়ও ছাড়বার পাত্র নন। ভাবটা এমনই যেন তিনিও এর শেষ দেখে ছাড়বেন। তাকে এতটা এড়িয়ে চলাই বা কেন? যাই হোক, সত্যসুন্দর কিন্তু এগোতে পারেন না। তাড়াহুড়োতে হোঁচট খেয়ে পড়ে যেতে যেতেই চন্দ্ররায় চট করে ধরে ফেলেন তাকে। কলা এবং সত্যসুন্দরকে মাটিতে পড়তে দেন না তিনি। এর জন্যে সামান্য ধন্যবাদ দেওয়া দূরে থাক, উল্টে সত্যসুন্দর ভীষণই রেগে যান আর বলেন, আশ্চর্য, আপনি যখন তখন আমার পিছনে পড়ে যান কেন বলুন তো? আপনার উদ্দেশ্যটা কি? আপনি যেরকম ভাবছেন আমি কিন্তু সেরকম নই। যা বাবা, আমি আপনার পিছনে কখন পড়ে গেলাম? আর সেরকম নন মানে আপনি কিরকম তাহলে? চন্দ্ররায় হাসতে হাসতে আরও এগিয়ে আসেন। সত্যসুন্দর বিরক্ত মুখ করে পিছিয়ে যান। চন্দ্ররায়ের কথার কোনো উত্তর না দিয়ে তার পাশ কাটিয়ে গটগট করে হেঁটে চলে যান তিনি। তার কানে আসে পিছন থেকে মানিকচন্দ্র বলছেন, আজও মানুষ যা হোক। লেটার বক্সে আজকাল আর কী বা আসে? কে কোথায় কোন পার্লার খুলেছে, অথবা কিন্ডারগার্টেন স্কুল কিংবা কোচিং সেন্টার, এরকমই তো দু একটা লিফলেটের দেখা মেলে লেটার বক্স খুললে। লেটার বক্স চেক করা তবু সত্যসুন্দরের এক পুরনো অভ্যেস। যাই হোক, এরই মধ্যে একদিন বাজারে যাবেন বলে সত্যসুন্দর রোজকার মতো দোতলা থেকে টুকটুক করে নিচে নামেন আর গ্যারেজের লোহার গেটের বাইরে লাগানো লেটার বক্সটা খুলতে যান। হঠাৎই গেটের ঠিক সামনেটাতেই কিছু একটা পায়ে ঠেকে তার। বেগুনি আর সাদায় ডিজাইন করা বেশ শৌখিন সুন্দর একটা কাপড়ের ব্যাগ। বড় রাস্তার ধারেই সত্যসুন্দরের বাড়ি। সারাদিনই যানবাহন আর মানুষের আসা যাওয়া এ পথে। ভুল করে যে কারো হাত থেকে ব্যাগটা পড়ে গেছে সেটা বোঝাই যাচ্ছে। তুলবো কি তুলবো না ভাবতে ভাবতে সত্যসুন্দর হাতে তুলে নেন সেই ব্যাগ। খুলবো না করেও ব্যাগের চেনটা খোলেন। বোমা টোমা নেই তো আবার? ঝোঁকের মাথায় খুলে তো ফেললেন। খুলবো না করেও ব্যাগের চেনটা খোলেন। বোমা টোমা নেই তো আবার? ঝোঁকের মাথায় খুলে তো ফেললেন। না, সেসব কিছু নেই। ভিতরে দুটো বই, স্বাস্থ্য সংক্রান্ত। এমনিতে সত্যসুন্দর মেডিকেল জার্নাল বড় একটা পড়েন না, কারণ সেসব পড়লে তার মনে হয় তার শরীরেও সেই সব কোনো না কোনো অসুখের সিমটম সব সুপ্ত অবস্থায় আছে। কিছুদিনের মধ্যেই হয়তোবা সেগুলো প্রকট হয়ে উঠবে। যাই হোক, এই ব্যাগটা খুলে সত্যসুন্দর কিন্তু বেশ খুঁটিয়েই দেখলেন বই দুটো। এর মধ্যে একটা হয়তোবা ডাক্তার দেখাতে গিয়ে ফ্রিতে পাওয়া। কিছু নির্দেশাবলী সম্বলিত এই বই ব্যাধি নিরাময় ও তার জন্য প্রয়োজনীয় কিছু নিয়ম পালন বিধির। এর সঙ্গে আছে প্রতি সপ্তাহের সুগার চার্ট লেখা আরেকটি বই, যেটা সত্যসুন্দর খুব মন দিয়ে দেখেন। সত্যসুন্দর মনে মনে ভাবেন, তার মানে যার ব্যাগ তিনি সুগারের পেশেন্ট। সত্যসুন্দর উল্টে পাল্টে দেখতে থাকেন সেগুলো। ফাস্টিং সুগার আর সুগার বিপির প্রতি সপ্তাহের একটা হিসেব রাখা। এর মানে যিনি পেশেন্ট তিনি বাড়িতে বসে সপ্তাহে একবার গ্লুকোমিটারে সুগার মাপেন এবং এই বইয়ের খোপে লিখে রাখেন। যা বোঝা যাচ্ছে তা হলো 3 মাস অন্তর এই 4টা ডাক্তারকে দেখাতে হয়। ডাক্তারের নামটা দেখলেন সত্যসুন্দর। বেশ নামকরা ডাক্তার। এই শহরে এক ডাকেই সবাই চেনে তাকে। সত্যসুন্দরের বাড়ির 4-5টা বাড়ি পরেই তার চেম্বার। প্রচুর পেশেন্ট আসে। সকাল থেকেই গাড়ির লাইন তার বাড়ির সামনে ছাড়িয়ে আরও এগিয়ে যায়। নো পার্কিংয়ের বোর্ড ঝুলিয়েও কোনো লাভ হয়নি। গ্যারাজের পাশের একটু জায়গা ছেড়ে দিব্যি দাঁড় করিয়ে দেয় গাড়ি। বারবার বলে ক্লান্ত বিরক্ত সত্যসুন্দর এখন বলা কমিয়ে দিয়েছেন। যাই হোক, তার মানে যিনি পেশেন্ট তিনি ডাক্তার দেখাতে গিয়ে এই পথ দিয়েই গেছেন আর অসাবধানেই কোনোভাবে ব্যাগটা তার হাত থেকে রাস্তায় পড়ে গেছে। তিনি যে অন্যমনস্ক সেটা বেশ বোঝা যাচ্ছে। সত্যসুন্দর আরও মনোযোগ দিয়ে দেখতে থাকেন। পেশেন্টের নাম অনুমিতা সান্যাল। এজ 58, হাইট 5 ফুট 2 ইঞ্চি, ওয়েট 57, প্রেশার নর্মাল, সুগার থাকলেও সেটা খুব বেশির দিকে নয়। কোনো ছবি নেই, থাকার কথাও নয়। তবুও সত্যসুন্দর বইয়ের এদিকে ওদিকে অদ্ভুতভাবে ছবি খুঁজতে থাকেন। সত্যসুন্দর ভাবেন কি করবেন, ব্যাগটা কি ওই ডক্টরের চেম্বারে দিয়েই আসবেন? ওখানে কি লস্ট অ্যান্ড ফাউন্ড আছে? হঠাৎ ব্যাগের ভেতরে আর একটা কাগজ চোখে পড়ে তার। প্রেসক্রিপশন নয়। সত্যসুন্দর সেই কাগজ দেখে কিছুটা অবাকই হন।
কি এটা? গ্রসারি বিলের পেছনে বাংলায় লেখা দুটো করে লাইন, আলাদা আলাদা, বেশ কয়েকটা, অনেকটা জাপানি হাইকুর মতো। এ তো কুড়িয়ে পাওয়া কাগজ নয়, ব্যাগের মধ্যে থেকে বেরোনো কাগজ। ধরে নেওয়া যায় যার ব্যাগ তিনি লিখেছেন এবং ভালোবেসে রেখে দিয়েছেন। বাড়িতে বসে লেখেননি সেটা বোঝাই যাচ্ছে, কারণ সেক্ষেত্রে তা খাতায় বা ডায়েরির পাতায় থাকত। যাকে কি লিখেছেন দেখি। সত্যসুন্দরের সেদিন আর বাজার যাওয়া হলো না। তিনি বাড়িতে ঢুকে সোজা চলে যান স্টাডি রুমে। সত্যসুন্দর কাব্যপ্রেমী একেবারেই নন, তবু শুধুমাত্র কৌতূহল বশেই সেগুলো পড়ে ফেলেন। নির্ভর নয়, দাও নির্ভরতা, দেখো বদলে যাবে জীবনটা। রোদকে আসতে দাও, রোদ আসুক ঘরে। যে ঘর জাগে না রোদে, সে ঘর মন খারাপে ভোগে। সংক্ষেপে ক্লান্তি নেই, বরং ভাবনার অবকাশ আছে। সবটাই যদি তুমি বলবে, তাহলে আমার জন্যে কি আর থাকে? বিষণ্ণ সন্ধ্যায় বিষণ্ণ তুমি আরো, আমাকে তোমার বন্ধু ভাবতে পারো। সত্যসুন্দর নড়ে চড়ে বসেন। সত্যসুন্দর লাইনগুলো বেশ কয়েকবার পড়ে ফেলেন। কি সহজ সুন্দর প্রকাশ মনের। সত্যসুন্দর ব্যাগটাকে ডক্টরের চেম্বারে না দিয়ে খুব যত্ন করে সেটাকে রেখে দিলেন তার পড়ার টেবিলের একপাশে। যার জিনিস তার হাতেই তুলে দেবেন এটা ভেবে। সত্যসুন্দর সিসিটিভি ক্যামেরার মনিটর অন করে দুদিনের ফুটেজটা খুব মন দিয়ে দেখেন। বাড়িতে ঢোকার মুখে রাখা আছে ক্যামেরাটা, তাই দরজার উল্টো দিকের পুরোটা, এমনকি একদিকে রাস্তার বেশ কিছুটা ছবিও আসছে সেখানে। রাস্তায় গাড়ির ব্যস্ততা, ফুটপাতে পথচারীদের হাঁটা চলাও নজরে আসছে। এই ব্যাগটা যেহেতু পড়েছিল বাড়িতে ঢোকার মুখে বাঁদিকে, গ্যারাজের গেটের ঠিক সামনেটাতে, তাই ক্যামেরায় ওদিকটার কিছুই যে দেখা যাবে না সেটাই স্বাভাবিক। যাই হোক, সত্যসুন্দর সেই দিন দুপুরে ব্যাগের ভেতর থেকে টুকরো কাগজটা বার করে নিয়ে বারান্দায় এসে বসেন। আস্তে আস্তে বিকেল নামে। সূর্য সরে সরে যায় পশ্চিমের আকাশপথে ধীরে ধীরে। তার শান্ত রোদ মেখে সজনে গাছের পাতারা ক্রমাগত জয়পুরী নকশা আঁকিয়ে বাড়ির পাশের মোটরস গ্যারেজের টিনের চালটিতে। মনের কথারা হাঁটাচলা করে অলস ছন্দে বারান্দার কোণে দু একটা পায়রার আসা যাওয়াতে। অন্য সময়ের মতো সত্যসুন্দর ওদের উড়িয়ে দেন না, বরং চুপ করে ওদের পায়ে পায়ে চলা দেখেন। নিম গাছের বেশ কয়েকটা শুকনো পাতা ঝোড়ো হাওয়ায় উড়ে এসে বারান্দা জুড়ে ছড়িয়ে পড়লে সত্যসুন্দর কিন্তু অন্য দিনের মতো একটুও বিরক্ত হন না, বরং নরম চাউনি দিয়েই ওদের দেখেন। সত্যসুন্দরের অপেক্ষা শুরু হয়, কিছু জানার, কিছু শোনার। তার মন ব্যাকুল হতে থাকে। কুড়িয়ে পাওয়া ব্যাগের মধ্যে সেই এক টুকরো কাগজ এরপর প্রায় রোজই একবার করে খুলে পড়তে থাকেন তিনি। নিজের কাছে তিনি নিজেই প্রশ্ন রাখেন, তাহলে কি তিনি নতুন করে জীবনের ছন্দ খুঁজছেন? সত্যি কথা বলতে কি, এই ব্যাকুলতা তিনি বেশ উপভোগ করেন। ডাক্তারের চেম্বারে বসে যে কয়েকটা লাইন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, সেগুলো লিখে ফেলে বেশ হালকা লাগে অনুমিতার। দু এক টুকরো কাগজ তো ব্যাগে থাকেই, তাই ইচ্ছে হলে লিখে ফেলতে অসুবিধা নেই। 14 নম্বরে তার নাম, এখন সবে 2 নম্বর ঢুকেছে। অনুমিতার টুকরো কাগজে শব্দ সাজান মন দিয়ে। এরপর 14 নম্বরে তার নাম ডাকতেই লেখার কাগজটা তাড়াহুড়ো করে ব্যাগে ফেলে উঠে পড়েন তিনি। ব্যাগ বলতে কাপড়ের ছোট ঝোলা ব্যাগ, যেখানে ডাক্তারের বইও রাখা ছিল। বাড়ি ফিরে অনুমিতা সে ব্যাগটা খুঁজে পান না। চামড়ার ব্যাগ, যার মধ্যে বাড়ির চাবি, টাকা পয়সা, মোবাইল, ডেবিট কার্ড, আধার কার্ড এইসব থাকে, সেটা ঠিকই আছে, কিন্তু কাপড়ের ব্যাগটা নেই। আশ্চর্য, এই রকম ভুল তার কি করে হলো? দুটো ব্যাগ তো কাঁধেই ছিল, একটা কি করে হারালো? ডাক্তারের চেম্বারে কি ফেলে এলেন তবে? মনে হতেই সঙ্গে সঙ্গে চেম্বারে ফোন করেন অনুমিতা। ফোন ধরে রিসেপশনিস্ট। অনুমিতা তাকে ব্যাগের বর্ণনা দেন।
এবং বোঝার আরেকটু সুবিধের জন্য ব্যাগের ভিতরে রাখা ডাক্তারের বই দুটোর কথাও বলেন। কলটা কিছুক্ষণ হোল্ডে রাখার পর মেয়েটি জানায় যে না, এইরকম কোনো ব্যাগ ওখানে নেই। অনুমিতা ভাবেন বাড়ি ফেরার পথে তো ফলের দোকানে গেছিলেন, তবে কি সেখানেই ফেলে এলেন? না, তা হবে না, কারণ তাহলে ওরা ঠিক ফোন করত। ওটা অনুমিতার অনেক বছরের চেনা দোকান, ওই দোকান থেকেই তিনি বেশিরভাগ সময় ফল কেনেন। অনুমিতা তবুও ফোন করলেন, কিন্তু না, জানা গেল সেখানে ওই রকম কোনো ব্যাগ নেই। ডাক্তারের চেম্বার থেকে বেরোনো আর বাড়িতে এসে ঢোকা, মাঝের সময়ের পুরোটা অনুমিতা আবারও খুব মন দিয়ে ভাবার চেষ্টা করেন। চেম্বারের সামনে পার্কিংয়ের অসুবিধা হচ্ছিল বলে ড্রাইভার হরিশ গাড়িটা রেখেছিল একটু দূরে, 4-5টা বাড়ি পরে। অনুমিতা বলেছিলেন যে ওইটুকু তিনি হেঁটে চলে আসবেন। তাহলে কি হেঁটে আসার সময় রাস্তায় পড়ে গেল ব্যাগটা, নাকি গাড়িতে ওঠার সময়? ইস, একটু ভালো লাগছে না। ব্যাগের ভিতর ছিল তো দুটো বই আর এক টুকরো কাগজ, যার মধ্যে তিনি লিখেছিলেন 2-4টে লাইন। কেই বা নেবে, দেখে ফেলে দেবে, কোনো চোরেরও তো কাজে লাগবে না। সেই ছোট্ট কাগজে প্রথম দুটো লাইন কি লিখেছিলেন সেটা মনে আছে, কিন্তু পরের দুটো লাইন মনের মধ্যে কিছুটা অগোছালোভাবেই ঘুরপাক খাচ্ছে। ওদের একটু গুছিয়ে লিখতে হবে। না, এখনই লিখে ফেলতে হবে, না হলে পরে হয়তো ভুলে যাবেন। যে অরণ্য ছায়া দিয়ে ঢেকে রাখে, সে পথে আলোর ডাকে হেঁটে যেতে বেশ লাগে। সত্যসুন্দরের মনে হয় অপেক্ষার কি কোনো রং আছে? এবার যে প্রশ্ন তৈরি হয় তার উত্তরও থাকে বুকের ভিতরে। হ্যাঁ, তা আছে। সে রং শুভ্র, তাকে ছুঁতে পারা যায় না। তার পবিত্রতা অনুভব করা যায় শুধুমাত্র অন্তর দিয়ে। সেই রং ভোরের স্বপ্নে সে জাগিয়ে তোলে। কখনো বা পূর্ণিমার রাতে সারা ঘরে রূপলি আলোর মায়া ছড়িয়ে রাখে। সত্যসুন্দর ঠিকানা খুঁজতে থাকেন। এত বছর এই শহরে আছেন, অথচ এদিকটায় কোনোদিনই আসা হয়নি। এ অঞ্চল তার একেবারেই অচেনা। যাই হোক, হাঁটতে কিন্তু ভালোই লাগছে। কাছাকাছি কোনো মন্দির থেকে ভজনের সুর ভেসে আসছে। মৃদঙ্গ আর খঞ্জনির সঙ্গে ভক্তের গান। ভগবান তুমহারে মন্দির মে এক নয়া পূজারি আয়া হ্যায়। সত্যসুন্দরের মনে হলো যেন তিনি কোনো তীর্থস্থানে এসে পড়েছেন। যাই হোক, আজ তো মোটামুটি চেনা হলো পাড়াটাকে, তবে ঠিকমতো জানতে শুনতে হলে আরও একদিন আসতে হবে তাকে। সত্যসুন্দর আসলে এই কথাটা নিজেকেই বুঝাচ্ছিলেন। ইচ্ছে থাকলেও সাবধানী সত্যসুন্দর কেমন যেন ইতস্তত বোধ করছিলেন। এইভাবে দুম করে গিয়ে দাঁড়ানোটা কতটা ঠিক হবে সেটা নিয়ে ভাবতে ভাবতে আবার বাড়ির দিকেই ফিরে যাবেন বলে মনে করছিলেন তিনি। ফিরে যাব ভাবলেও অবশ্য ফেরা হয় না সত্যসুন্দরের। হঠাৎ চেনা এক সৌরভ তাকে আচ্ছন্ন করে। এই সৌরভ যে তার ছোটবেলার স্মৃতি জড়িয়ে। তাদের বাগানে ছিল এই ফুলের গাছ, গন্ধরাজ। অজস্র সাদা ফুলের গাছটা ভরে থাকত। বাড়ির সামনেই ছিল বাগান। বিশেষ করে গরমের দিনগুলোতে সন্ধ্যের বাতাসে ফুলের সুগন্ধ বাগান থেকে বারান্দা পেরিয়ে বসার ঘরে এসে ঢুকত। আশ্চর্য ঝিমঝিম তার নেশা। সৌরভে ভরপুর সেই নেশা আজ এই মুহূর্তে এখানে। সত্যসুন্দরের ভীষণ ভালো লাগে। সম্মোহিত সত্যসুন্দর খুঁজতে থাকে কোথায় সে ফুল, কোথায় সে গাছ। তাকে দেখতেই হবে। এ পাড়াটা কিন্তু তার বেশ লাগছে। রাস্তার দুধারে বড় বড় বিল্ডিং, ছোট বড় কয়েকটা দোকান, পরের পর মন্দির, মসজিদ, বৌদ্ধবিহার, এরই মাঝে দিব্যি রয়েছে। সত্যি ধর্মের সহাবস্থান জায়গাটার যেন সমীহ বাড়িয়েছে। সত্যসুন্দর দাঁড়িয়ে পড়েন একটা উঁচু বিল্ডিংয়ের সামনে। ভেতরে বেশ বড়সড় এক বাগান শুরু হয়েছে একদম গেট থেকেই। ফুলের সুগন্ধটা অনেকটাই তীব্র এখানে। হ্যাঁ, ঠিকানাটা তো ঠিকই আছে। সত্যসুন্দর ভাবেন, যাকে তিনি খুঁজছেন তিনি কি তবে এখানেই থাকেন, এই গন্ধরাজ ফুলের ঠিকানাতে? দেখা হলে কি বলবেন তাকে? আমি অনেক দিন ধরে খুঁজছি আপনাকে।
সে নারী যদি খুশি না হয় তাকে দেখে, যদি নির্লিপ্তভাবে চেয়ে থাকেন, অথবা যদি ভুরুটা কুঁচকে খানিকটা অবাক হয়ে বলেন, কেন বলুন তো? এই তিনটের যে কোনো একটা ঘটলেই সত্যসুন্দর কিন্তু খুবই দুঃখ পাবেন। খুঁজতে খুঁজতে এতটা পথ আসা মিথ্যে হয়ে যাবে। অনুমিতা জানলার কাছে এসে দাঁড়ায়। দূরে সাদা সবুজ আলোয় আলোকিত মসজিদের ইবাদত মিনার এ সময়টায় খুব টানে তাকে। আজানের সুরের রেশ কাটতে না কাটতেই বাড়ির লাগোয়া হনুমান মন্দিরে শুরু হয় সন্ধ্যারতি। বাজনার তালে মনে জাগিয়ে তোলে এক ভক্তির অনুভূতি। একটু পরে বাজনা থেমে গেলে মন্দিরের ঠিক পাশের বৌদ্ধ বিহারটিতে শুরু হয় ভগবান বুদ্ধকে স্মরণ। মোমবাতির আলোয় ফুল আর ধূপের গন্ধ চারপাশে ছড়িয়ে দেয় অপার শান্তি আর পবিত্রতা। প্রতি সন্ধ্যায় এই পরের পর শ্রদ্ধা নিবেদন এক এক ধর্মের মানুষের এক একভাবে দেখতে শুনতে বেশ লাগে। সবারই তো উদ্দেশ্য সেই একই, কৃপালাভ পরম শক্তির। অনুমিতা হঠাৎই দেখেন তাদের অ্যাপার্টমেন্টের গেটের সামনে দাঁড়িয়ে আছেন এক ভদ্রলোক, যার কাঁধে ঝুলছে তারই হারিয়ে যাওয়া সেই কাপড়ের ব্যাগটা। মনে মনে উৎফুল্ল হয়ে ওঠেন অনুমিতা। যাক, লোকটি বলতে হবে খুবই ভালো, নইলে আজকালকার দিনে হারিয়ে যাওয়া জিনিস কেউ বাড়ি বই দিতে আসে? আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার, উনি আমার ঠিকানাটা পেলেন কোথায়? যাই হোক, এত উঁচু থেকে কথা বলা সম্ভব এবং শোভন কোনোটাই নয়। তাই কেয়ারটেকার রাজকুমারকে কল করেন অনুমিতা। পরিচয় না দিলে এইসব অ্যাপার্টমেন্টে কেয়ারটেকার ঢুকতে দেবে না, এটাই স্বাভাবিক। রাজকুমারও তাই জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে নিজের ডিউটি পালন করছে। আহা, বেচারা ভদ্রলোক হয়তো ঠিকমতো ওকে বলতে বা বোঝাতে পারছেন না। অনুমিতা রাজকুমারকে বলে, তোমার সঙ্গে এখন যিনি কথা বলছেন তাকে উপরে আমার ফ্ল্যাটে পাঠাও, উনি আমার পরিচিত। রাজকুমার বেশ অবাক হয়ে যায় আর একটু ভালো করে দেখে সামনের ভদ্রলোকটিকে। বয়স 62-63 তো হবেই। কেমন ভীতু ভীতু মুখটা যেন। এই ভদ্রলোক ম্যাডামের চেনা? কোনোদিন তো দেখেনি এনাকে এদিকে আসতে। কি জানি। মোবাইলটা পকেটে রেখে রাজকুমার সত্যসুন্দরকে লিফটের দিকে হাতটা দেখিয়ে বলে, आप 7th फ्लोर पे चले जाइए, मैडम आपको बुला रहे हैं। সত্যসুন্দর এবার সত্যি সত্যি ভীষণ নার্ভাস হয়ে পড়েন। এ কী করলেন তিনি? একটা কুড়িয়ে পাওয়া ব্যাগের জন্য এইভাবে এত দূরে অচেনা অজানা এক মহিলার বাড়ি খুঁজে বের করে আসা, এটা কি ঠিক হলো? একটু বাড়াবাড়ি হলো নাকি? দরজা খুলে হাসলেন যিনি, তিনি বেশ শৌখিন। আলগোছে বাঁধা খোপার পাশে গন্ধরাজির শুভ্র হাসি। হাত জোর করে নমস্কার জানিয়ে তিনি বললেন, আমি অনুমিতা। আমি জানি আপনি আমার ব্যাগটা পেয়ে ওটা দিতে এসেছেন। এটা সত্যি আমার সৌভাগ্য। নিচে গেটে একটু আগে কেয়ারটেকারের সঙ্গে যখন কথা বলছিলেন, আমি জানলা থেকে আপনাকে দেখতে পেয়েছি। সত্যসুন্দর সৌজন্যের হাসি হাসলেন। অনুমিতা নামটা আজ বেশ চেনা তার, কারণ এই নামের সঙ্গে কদিন ধরে মনে মনে অনেক কথা বলেছেন তিনি। সত্যসুন্দর প্রতি নমস্কার জানিয়ে খুব সংক্ষেপে নিজের পরিচয় দিলেন। এ সময় কুচকুচে কালো একটা কুকুর দুবার ভৌ ভৌ করে সত্যসুন্দরের কাছে আসতেই অনুমিতা বললেন, নো বেকি। বেকি সত্যসুন্দরকে একটু শুঁকে টেবিলের পাশে গিয়ে বসল। কুকুরে বিন্দু মাত্র ভয় নেই সত্যসুন্দরের, বেকিকে তার ভালোই লাগলো। অনুমিতা সত্যসুন্দরকে বসতে বললেন। সত্যসুন্দর সোফার একদিকে একটু জড়সড় হয়েই বসলেন, আর তারপরে সামনের ছোট টেবিলটার উপরে কাপড়ের ব্যাগটা রেখে বললেন, একবার একটু দেখে নিন সব ঠিক আছে কিনা। অনুমিতা সলজ্জ হেসে বললেন, দেখার দরকার নেই, জানি সব ঠিকই থাকবে। এই ছোট্ট কথাটা সত্যসুন্দরের কানে আর মনে খুশির ঢেউ তুলল। সত্যসুন্দর নিঃশব্দে সেই ঢেউয়ের টানে ভেসে চললেন। এমন করে কেউ কি আগে কখনো বলেছে তাকে? না, বলেনি। সত্যসুন্দর মনে মনে মাথা নাড়লেন। অনুমিতা মিষ্টি করে জিজ্ঞাসা করলেন,
কফি ভালোবাসেন না চা? সত্যসুন্দর তাড়াতাড়ি বলে ওঠেন। না না, চা কফি কিছু না, একটু জল খাবো। অনুমিতা হেসে বললেন। বেশ। অনুমিতা উঠে গেলেন সত্যসুন্দরের জন্য জল আনতে। সত্যসুন্দর এই ফাঁকে পকেট থেকে রুমাল বার করে এসির মধ্যে বসেও কপালের ঘাম মুছলেন, আর তারপরে ঘরের এদিকে ওদিকে একটু চোখ বুলিয়ে নিলেন। রুচির মাধুর্যে সেজে থাকা ড্রয়িং রুমের প্রতিটি কোণা মুগ্ধ করল তাকে। প্রথমে যতটা ভয় আর সংকোচ তাকে ঘিরে ধরেছিল, একটুখানি হলেও যে সেটা কেটেছে তা সত্যসুন্দর বুঝলেন। ড্রয়িং রুম লাগোয়া কিচেন থেকে চামচে কিছু একটা নাড়ানোর আওয়াজ এলো, আর তার একটু পরেই হাতে একটা ট্রে নিয়ে অনুমিতা এলেন আর সামনের টেবিলে সেটা রাখলেন। সত্যসুন্দর দেখলেন গ্লাসে শরবত জাতীয় কিছু, আর একটা বড় প্লেটে কাজু বাদাম, পেস্তা, আখরোট আর কুকিজ। শরবতটা এগিয়ে দিয়ে অনুমিতা বললেন, নিন, এইটা খেয়ে নিন। প্রথম দিন এলেন, শুধু জল কি করে দিই বলুন তো? আমি ডায়াবেটিক, অল্প চকলেট ছাড়া ঘরে তেমন মিষ্টি রাখি না, কারণ রাখলেই বেশি খেয়ে ফেলি। এইসবই, মানে যা ছিল তাই একটু দিলাম। না না, ঠিক আছে, আপনি আবার এইসব করতে গেলেন কেন? জল হলেই তো চলতো। অনুমিতা মিষ্টি হেসে বলেন, তাই হয় নাকি? আপনি আমার এই উপকার করলেন, অন্য কেউ হলে এভাবে ব্যাগ ফেরত পেতাম বলে আমার মনে হয় না। ধন্যবাদ বারবার দিলেও যেন কম হয়ে যাবে মনে হচ্ছে। না না, এতবার ধন্যবাদ দেওয়ার মতো এত বড় কিছু ব্যাপার না এটা। ভাবতে পারেন একটা বিশেষ কারণেই ব্যাগটা ফেরত দিতে এসেছি আমি। আপনার লেখাগুলো বেশ সুন্দর। আপনি পড়েছেন? খুশির হাসি হাসে অনুমিতা। হ্যাঁ, সবগুলো। ওগুলো সবই কোট। লিখতে ভালোবাসি তাই টুকটাক লিখি। সেই দিন ডক্টরের চেম্বারে ওয়েট করছিলাম যখন, তখন কয়েকটা লিখেছিলাম। আপনার ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। এমনিতে আধুনিক কবিতা আমি পড়ি না, কারণ কিছু বুঝতে পারি না, তাই আপনার লেখাগুলো কিন্তু খুব স্পষ্ট, বুঝতে অসুবিধা হয় না এতটুকুও। অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে আলাপ হয়ে সত্যিই খুব ভালো লাগলো। আমারও। যদি কখনো কোনো কাজে আসতে পারি, কোনো দরকার হয়, অবশ্যই বলবেন। অনুমিতা সম্মতির হাসি হাসলেন। এ চোখে পদ্মবনের নির্জনতা, স্নিগ্ধ, অদম্য, গভীর। একে অস্বীকার করার উপায় কি? বারবার দেখতে ইচ্ছে হয়, একটু থাকতে ইচ্ছে হয় এ চোখের কাছাকাছি। সত্যসুন্দর বুঝতে পারেন এই গভীরতার মধ্যে ডুবতে গেলে যে বোধটুকু থাকতেই হবে তা হলো সমীহ, আর তা না হলে সবটাই শূন্য, ফিরে আসা নিঃশব্দে। আচ্ছা, আসি তাহলে। সত্যসুন্দর খুব নরম করে বলেন। ভালো থাকবেন। সত্যসুন্দর বলেন, থাকবো। একরকম ঘোরের মধ্যেই সত্যসুন্দর সেদিন বাড়ি ফেরেন। এই ঘোরকে খুশির ঘোর বলা যেতেই পারে। দৃষ্টি আমার ছুঁয়ে থাক তোমাকে, কথা না বললেও হবে। এত গভীর, এত সুন্দর তুমি, কিভাবে? ইচ্ছে হয় আরেকটু থাকি তোমার সঙ্গে। সত্যসুন্দর জীবনে এই প্রথম একটা কবিতা লেখেন। এটা লিখে বেশ হালকা বোধ করেন তিনি। কথা কি এত সহজেই কবিতা হয় তাহলে? বাহ, এরকম তো হয়নি আগে। মনের কথার এমন বিন্যাস তাকে অবাক করে। সে রাতে সত্যসুন্দর খুব শান্তিতে ঘুমিয়ে পড়েন। অনুমিতা ভাবেন, সামান্য একটা ব্যাগ রাস্তায় কুড়িয়ে পাওয়া, সেটাকে এতখানি গুরুত্ব দেওয়া। কোটগুলো পরে ভালো লাগার কথা শুনতে ভালোই লাগলো, তবে অন্য কোনো মানুষ হলে এভাবেই ঠিকানা খুঁজে বার করতে বলে তো আমার মনে হয় না। এই বাবা, জিজ্ঞাসাই তো করা হলো না যে কোথা থেকে উনি পেলেন বাড়ির ঠিকানাটা। ডাক্তারের নাম দেখে সেই চেম্বার থেকে, নাকি গ্রোসারির বিল দেখে সেই দোকান থেকে? এরপর দেখা হলে শুনতে হবে গল্পটা। যাই হোক, একজনের বাড়ির ঠিকানা এইভাবে পাকা গোয়েন্দার মতো খুঁজে বের করা সত্যি ভাবা যায় না। তবে এটা ঠিক যে ভদ্রলোক কিন্তু সত্যিই খুব ভালো মানুষ। সেদিনের দেখা সাক্ষাৎ, সৌজন্য বিনিময়, পরিচয় পর্বের শেষে সত্যসুন্দর ও অনুমিতা দুজনেই দুজনের ফোন নাম্বার নিয়ে রেখেছিলেন, যেন বন্ধু হলেন। সত্যসুন্দর ও অনুমিতার মধ্যে বন্ধুত্বের জায়গা তৈরি হতে এরপর সত্যি আর বেশি সময় লাগেনি।
সময়ের চাওয়ায় হয়তো এটাই ছিল খুব স্বাভাবিক। অবশেষে শরৎ আসে, আকাশে বাতাসে তার নিজস্ব বার্তা নিয়ে। সত্যসুন্দরের পাড়াতেও তার আমেজ ছড়িয়ে পড়ে। সত্যসুন্দরের বাড়ির পাশের এক টুকরো জমিতেও যথারীতি লাগে আশ্বিনের ছোঁয়া। বিশেষ করে সন্ধেগুলোতে জাগে অপূর্ব এক ভালো লাগা। শহরের ব্যস্ত রাস্তার পাশে এই পরিত্যক্ত জমিতে আছে অযত্নে বেড়ে ওঠা কিছু গাছ, অবাঞ্ছিত ঘাস, জংলি ফুলের ছোট ছোট ঝোপ আর একটা ছাতিম গাছ। গোটা আশ্বিন মাস জুড়ে সন্ধে হলেই এখানে শোনা যায় ঝিঝির গান, আর কার্তিক মাস পেরিয়েও রয়ে যায় ছাতিমের পাগল করা গন্ধ। পুজোর সন্ধেগুলোতে একদিকে বড় রাস্তা দিয়ে যাওয়া গাড়ির হর্ন, দূরের পুজো প্যান্ডেল থেকে ভেসে আসা ঢাকের আওয়াজ, ধুনোর গন্ধ, আর একদিকে এই অবহেলা জড়ানো জমি থেকে 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 থেমে থেমে ঝিঝির ডাক, ছাতিমের নিঃস্বাচ্ছন্ন সুবাস, সব মিলে তৈরি হয় এক আশ্চর্য ফিউশন, যা সত্যিই বড় উপভোগ্য। প্রকৃতি আর পূজা মিলেমিশে একাকার যেন। সত্যসুন্দর বদলাতে থাকেন। সত্যসুন্দরের বদলে যাওয়ার রূপ অনেকেরই বেশ নজরে পড়ে। অষ্টমী পুজোর দিন পাড়ার জমজমাট পুজো প্যান্ডেলে কাসর বাজাতে দেখা যায় তাকে। একদম সোজা হয়ে দাঁড়িয়ে তিনি বাজিয়ে চলেন প্রায় একই ছন্দে। কাসর বাজতে থাকে, প্রথমে আস্তে আস্তে, তারপর বেশ জোরে জোরে। সত্যসুন্দর খুশি অনুভব করেন। তার মনে হয় যেন তিনি তার কলেজ জীবনে ফিরে গেছেন। সুখী হরমোন ডোপামিন তার শরীর মনকে সুখী করে তোলে। সেই শুভ সন্ধ্যায় চন্দ্ররাই শুধু নয়, সত্যসুন্দরকে চেনেন জানেন এমন অনেকেই বেশ অবাক হয়ে এই দৃশ্য উপভোগ করেন। সুকৃত নামে পাড়ারই একটি চেনা জানা ছেলেকে সত্যসুন্দর আগেই অনুরোধ করে রেখেছিলেন মোবাইলের ক্যামেরায় তার কাসর বাজানোর ভিডিওটা পুরোটা তুলে দিতে। সুকৃত বেশ সুন্দর তুলেছে, আবার সেই ভিডিওর মধ্যে নানা রকম এফেক্টও জুড়েছে। এই পুরো ভিডিওটা দেখে শুনে সত্যসুন্দর ভীষণ খুশি হয়ে প্রায় জোর করেই সুকৃতের হাতে টাকা গুঁজে দেন। পুজোর দিনে জেঠু দিচ্ছে, না বলতে হয় না। এই সব বলে হোয়াটসঅ্যাপে সত্যসুন্দর এখন আর পরিচিত কাউকে ফটো পাঠিয়ে গুড মর্নিং উইশ করতে বা কারো পাঠানো ছবি অথবা ভিডিওতে আঙুল ছোঁয়াতে ইতস্তত বোধ করেন না। অনুমিতার পাঠানো গুড মর্নিং ফটো আর ক্লাসিক্যাল গানের ভিডিও খুলে দেখা থেকে শুরু হয়েছিল তার এই নির্ভয়ে পথ চলা। বলা যায় তার এই ভয়কে জয় করতে শিখিয়েছেন অনুমিতাই। সত্যসুন্দর পুজো প্যান্ডেলে তার কাঁসর ভাজানোর ভিডিওটা চেনা পরিচিত আত্মীয় বন্ধুদের প্রায় সবাইকেই পাঠালেন। অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করে তাতে কিছু না কিছু লিখলেন। সত্যসুন্দর সেই সব পড়ে যাকে বলে আনন্দে আপ্লুত হলেন। এখন কার্তিক মাস, বাতাসের অমুক টানে ব্যস্ত শহরের পথেও শুকনো পাতারা প্রজাপতির মতো উঠছে এদিকে ওদিকে। নক্ষত্রের শোভা সারা রাত আকাশের বুকে মুগ্ধতার আরও কত যে নাম ছড়িয়ে রেখেছে। কোথাও কোনো জলসা থেকে একের পর এক ভেসে আসা চেনা সুর ঘুম ভাঙিয়ে মনকে উদাস করে তুলছে। কিছু কিছু গান এমনই হয় যারা বিশেষ কিছু মুহূর্ত সঙ্গে নিয়ে আজীবন থেকে যেতে চায় কাছে। হৃদয় বলে, মনে আছে? সেই সব গানের সঙ্গেই অবধারিতভাবে ফিরে দেখা হয় পুরনো সময়, পুরনো মানুষ আর পুরনো আমিকে। এত স্মৃতি কেন যে থাকে এক জীবনে? বুকের ভেতরটা হু হু করে। এইসব রাতে স্বামী অনিকেতকে বড্ড মনে পড়ে। ভীষণ ভালো গাইতেন অনিকেত। কাজের বাইরে গানের জন্য রাখা থাকতো তার বেশ কিছুটা সময়। ভালোবাসা থাকলে যেটা হয়, সুর আর কথার সাগরে কি স্বচ্ছন্দে ভেসে যাওয়া ছিল তার। গেয়ে যেতেন একের পর এক গান আশ্চর্য দক্ষতায়। যে কোনো গান শুনলেই তাই স্মৃতিতে অনিকেতই আসে। স্বামীর অপূর্ব কণ্ঠস্বর যেন আজও অনুমিতাকে জাগিয়ে রাখে। মনে মনে তিনি বলেন, তুমি তো জীবনকে ভালোবাসতে, তাহলে এত তাড়াতাড়ি কেন চলে গেলে? সবটাই মায়া। এই বিশ্ব সংসারে যাবতীয় যা কিছু মায়ায় বাঁধতে চাইবে তোমাকে। তুমি সাড়া দিলে মানেই সে বাঁধনে বাধা পড়লে। ভালোবাসার মায়া যে বড় তীব্র। জ্ঞান হওয়ার পর থেকেই সেই মায়ারই হাতছানি।
আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ঘর বাড়ি, পোষা কুকুর বেড়াল, গাছের ফুল, খাঁচার পাখি, ঘরের বাসন, আলমারির জামা কাপড়, গয়না, এসবের মায়া প্রথম থেকেই। এত ভালোবাসি, পারবো না এইসব কাজছাড়া করতে, এসব না দেখে থাকতে। এই তো মন, এই তো মনের কথা। আমি যেন বাঁধা পড়ে থাকি এই বন্ধনে। মানুষের এটাই তো চাওয়া, কিন্তু সবসময় সেটা কি হয়? এর মধ্যে সবসময় কিছু না কিছু হারানোর ভয় তো থাকেই। অর্থ, সম্মান, প্রতিপত্তি, সম্পর্ক কোনোটাই যেন চলে না যায়। আমার কাছেই থাকে আজীবন। এই চাওয়াতে দোষ কোথায়? দোষ তো কিছুই নেই, কিন্তু না পাওয়াতে বা হারিয়ে যাওয়াতে যে দুঃখ, সেটা যে অসহনীয়। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ছিল অনিকেতের। দেশ বিদেশের সঙ্গে নিত্য যোগাযোগ, নিজের শহরের বাইরেই বেশিরভাগ সময় কাটানো, আসা এবং যাওয়া, এমনটাই চলতো সারা বছর। অনিকেতের সঙ্গে 2 ছেলেমেয়ে অবন্তিকা আর অনির্বাণের সম্পর্ক বলতে গেলে আদর আহ্লাদের। বাবা মানে তাদের কাছে একটা খুশির জায়গা, প্রচুর প্রশ্রয়, প্রচুর মজা আর প্রচুর গিফট। বকা ঝকা বা এটা করো না ওটা করো নার বালাই নেই। ওইসবের জন্যে আছে মা। পড়াশুনো, নাচ গান, খেলাধুলা, সাঁতার সব কিছুই মায়েরই তত্ত্বাবধানে। ব্যবসার সুবিধার জন্য অনিকেতের মুম্বাইতে ফ্ল্যাট কেনার পরিকল্পনা ছিল এবং সেটা বাস্তবায়িতও হয়েছিল। কলকাতায় 3000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে শাশুড়ি মা, 2 ছেলে মেয়ে আর 24 ঘন্টার কাজের মাসিকে নিয়ে থাকতেন অনুমিতা। ড্রাইভার হরিশ আসতো সকাল 8টায় আর চলে যেত রাত 8টায়। 12 ঘন্টার ডিউটি, প্রয়োজনে কম বেশিও হতো। বিশেষ করে অনিকেতের কলকাতায় আসা যাওয়ার দিনগুলোতে এয়ারপোর্ট থেকে নিয়ে আসা দিয়ে আসার কারণে। নিজের জীবিকা আর নিজের শখ, এই দুটোকেই সুন্দরভাবে সামলাতে জানতেন অনিকেত। কত মানুষের কত গুণ থাকে, কিন্তু শুধুমাত্র অন্য পেশার কারণে সেটা পাশে সরিয়ে রাখতে হয় তাদের। বেশিরভাগ সময় সেটা চাপা পড়ে থাকে অথবা ঠিকমতো প্রকাশ পায় না, আবার হারিয়েও যায়। অনিকেতের ক্রেডিট যে এটাকে তিনি বাঁচিয়ে রাখতে পেরেছিলেন। অনিকেতের অকালে চলে যাওয়াটা মেনে নেওয়া খুবই কঠিন ছিল অনুমিতার পক্ষে। ছেলেমেয়েরা তখন ছোট। সে সময় ব্যবসার কাজে লাইবেরিয়াতে গেছিলেন অনিকেত। সালটা 1989। সিভিল ওয়ার শুরু হয় লাইবেরিয়াতে। সে সময় সেখানে ব্যবসার কাজে গিয়ে আটকে পড়া অনেক ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে অনিকেতও একজন ছিলেন। যুদ্ধের প্রভাব জনজীবনে কতটা ভয়ানক হতে পারে তিনি সেটা দেখেছিলেন। চারপাশে এক বিধ্বস্ত অবস্থা, বাড়ির সামনে রাস্তায় পড়ে থাকা মৃতদেহ, ছোট ছোট ছেলেদের AK-47 রাইফেল হাতে নিয়ে ঘোরাফেরা, পোশাক বেচে বিয়ার কেনা, এইসব নানা দৃশ্য আর ঘটনা মানসিকভাবে অস্থির করে তুলেছিল তাকে। পরিবার পরিজন ছেড়ে অত দূরে, কষ্টে, দুশ্চিন্তায়, যুদ্ধের বাজারে আর্থিক চাপে, এক কথায় অত্যন্ত কঠিন এক চ্যালেঞ্জের মধ্যে দিন কাটছিল তার। নরম আর উদার মনের অনিকেত এই পরিস্থিতির মাঝে থেকেও যতটা পেরেছেন অসহায় মানুষদের পাশে থেকে তাদের সাহায্য করেছেন, সাহস জুগিয়েছেন। পরিবর্তে অনেক মানুষের আশীর্বাদ আর ভালোবাসাও পেয়েছেন। পরিবারের স্বাচ্ছন্দ্যের দিকে আগাগোড়াই নজর ছিল অনিকেতের। জমা পুঁজিও ছিল মোটামুটি। তাই ওই সময় এদেশে বসে কোনো আর্থিক কষ্টের মুখোমুখি হতে হয়নি অনুমিতাকে। যে কষ্টটা অসম্ভব ছিল সেটা হলো প্রচণ্ড এক মানসিক চাপ। কেমন আছে, কি হচ্ছে সেখানে তার বিস্তারিত খবর না পাওয়া, ফোন কলের প্রচণ্ড অনিশ্চয়তা, দিনরাতি ভয়, শঙ্কা, কবে কিভাবে দেশে ফিরতে পারবেন অনিকেত, সেই এক চিন্তা। যাই হোক, সব বিপদ পেরিয়ে অনিকেত একসময় স্বদেশে ফিরেছিলেন। জীবন আবার আগের মতোই স্বাভাবিক নিয়মেই চলছিল, কিন্তু সেটা বেশি দিনের জন্যে নয়। মাস 3 মধ্যেই আচমকা একদিন রাতে ঘুমের মধ্যে না ফেরার দেশে চলে গেলেন অনিকেত। সিভিয়ার অ্যাটাক। চিকিৎসার কোনো সুযোগই দিলেন না। কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না অনুমিতা। এও কি সম্ভব? আগের দিন রাতেও তো তার সাথে কত গল্প, ছেলেমেয়ের সঙ্গে কত মজা করেছেন, মায়ের সঙ্গে আন্দাক্ষরী খেলেছেন। তিনি হঠাৎ করে
কিভাবে তাদের ফেলে চলে যেতে পারেন? অনুমিতা এক দৃষ্টি চেয়ে থাকেন, যেন ঘুমিয়ে আছে এক দেবদূত তার সামনে। স্বামীর নিথর হাতটা ধরে তিনি বলেন, সবাই বলছে তুমি নাকি নেই, এটা কি সত্যি? ছেলেমেয়েরা বাবাকে জড়িয়ে কেঁদে দিয়েই চলেছে। শাশুড়িমা দুঃখে পাথর হয়ে গেছেন। অনুমিতা এখন কি করবেন? এদের কিভাবে আগলাবেন? কি সান্ত্বনা দেবেন? এই এত বড় শোক তিনি নিজেই বা কি করে সামলাবেন? বাইরে মাঘের রোদ দক্ষিণ পশ্চিমের জানলা দিয়ে ঘরে এসে বসে। বাগানের গাছপাতার সঙ্গে তাদের ভাবের খেলা দেওয়ালে আর মেঝেতে সোনালি আলপনা এঁকে চলে। সরু সুপারি গাছটায় কমলা রঙের একগোছা সুপারি হাওয়ায় দোলে। আর কিছুদিন বাদেই বসন্ত আসবে, প্রকৃতি নতুন করে সাজবে। রোদের একান্ত নরম ভালোবাসা গরমের দেশে একটু একটু করে কমবে। আর একটু পরেই আলোর আলপনা মুছে গিয়ে সন্ধ্যা নামবে। অন্ধকার এসে বাগানকে বলবে, সারাদিন অনেক হয়েছে খেলা, এবার বিশ্রাম নাও। অনুমিতা কফি বানাতে কিচেনে ঢোকে। সূর্যাস্তের আলো দেখতে ভালো লাগে না বলেই সন্ধ্যের আগেই জানলার পর্দা টেনে ঘরের লাইট জ্বালিয়ে রাতের পরিবেশ তৈরি করে নেন তিনি। এই বিষণ্ণ সন্ধ্যা পেরিয়ে যেতে হবে। এই আলো আঁধারি সন্ধিস্থলে দাঁড়িয়ে কেন জানি না তার বরাবরই মন খারাপ লাগে। হঠাৎ ফোন সত্যসুন্দরের। আপনি কি জানেন ভারতবর্ষে একটা জায়গা আছে যেখানে গোধূলি হয় না? একবার যাবেন নাকি সেখানে? অনুমিতা যার পর নয় আশ্চর্য হয়ে বলেন, এরকম কোনো জায়গা সত্যি আছে নাকি? হ্যাঁ, সত্যিই আছে। আর আমি সেখান থেকেই কথা বলছি আপনার সঙ্গে। আপনি সেদিন বলেছিলেন যে বিকেল পেরিয়ে সন্ধে নামলে নাকি আপনার মন খারাপ লাগে। তাই ভাবলাম একবার গিয়ে দেখি সাজের আলো দৃশ্যমান নয় কেমন সে জায়গাটি। আশ্চর্যের পর আশ্চর্য অনুমিতা। এত বছরের জীবনে তার কথা কেউ কি এত গুরুত্ব দিয়ে শুনেছে? না, শোনেনি। মনে মনে মাথা নাড়েন অনুমিতা, আর তারপর বলেন, কোথায় সে জায়গাটা? কদরুপাকা, তেলেঙ্গানা। আচ্ছা, ভালো, কিন্তু তাই বলে আপনি একেবারে ওখানে চলে গেলেন? হ্যাঁ, চলেই এলাম। নিজে চোখে দেখে তবেই তো সঠিকটা বলতে পারবো আপনাকে। সব কিছু কি কেবল লেখা পড়ে হয়? প্র্যাকটিক্যাল নলেজ বলেও তো কিছু লাগে। অনুমিতা আমতা আমতা করে বলেন, হ্যাঁ, তা তো লাগে, কিন্তু আপনি এখন ওখানে কি করছেন? কি আর করব, দিনের মধ্যে থেকে বিকেলটাকে সরিয়ে দিলে কেমন লাগে তাই দেখছি। গোল্লাগুট্টা, রাঙ্গানায়া কুল্লাগুট্টা, নাম্বুলাদ্রিগুট্টা, পামুবান্দাগুট্টা, এই 4 পাহাড় দিয়ে ঘেরা এক গ্রাম যেখানে দুপুরের পরেই নেমে আসে রাত। এখানে তো মানুষ বিকেল দেখতেই পায় না। শুনলাম শীতকালে বেলা 3টে আর গরমকালে 4টে বাজতেই অন্ধকার চারপাশে। আমিও এখন সেই অন্ধকারের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি, আর পশ্চিম আকাশে সন্ধ্যের সূর্যটাকে খুব মিস করছি। পশ্চিমে রঙ্গনায়াকুলা গুট্টার জন্যই এই কাণ্ডটা হয়। গুট্টা মানে পাহাড়, আর সেই পাহাড়ই 7 তাড়াতাড়ি কমলা আলোকে ঢেকে দিয়ে গোধূলিকে একেবারে আড়ালে নিয়ে যায়। আপনার সন্ধেবেলায় মন খারাপের পুরনো ব্যামোটা কিন্তু একদম সেরে যেত এখানে এলে। অনুমিতার খুব মজা লাগে। হাসতে হাসতে তিনি বলেন, সত্যি? কি আশ্চর্য, মিথ্যে বলবো কেন? একবার এসে দেখতেই পারেন। গোধূলির লেশ মাত্র দেখলাম না। এই গ্রামের মানুষ যেভাবে আগাগোড়া না দেখেই আছে, তাদের মতো আমিও সরাসরি দেখলাম রাতকে, ঠিক দুপুরের পরেই। ফোন রাখার পর বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকেন অনুমিতা। সূর্যাস্তের সময়টা ভালো লাগে না তার। অনুভবে বিচ্ছেদ বেদনা আসে। কবে কখন এ কথা সত্যসুন্দরকে বলেছিলেন সেটা অনুমিতার একদমই মনে নেই, কিন্তু সত্যসুন্দর যে সেটা খুব যত্ন করে মনে রেখে দিয়েছেন সেটা ভেবে অবাক তিনি। সত্যসুন্দরের জন্য অনুমিতার মনে তৈরি হয় এক ভালো লাগার জায়গা। এক সম্ভ্রান্ত মনের ছবি স্পষ্ট আঁকা হয়ে যায় হৃদয়ে। দয়া, মায়া, ভালোবাসা, দায়িত্ব আর সম্মানবোধ প্রবল যে মনের মধ্যে। এদিকে সত্যসুন্দরের কথা যদি বলি তাহলে বলতে হয় অনুমিতা তার আকর্ষণীয় জীবনবোধ নিয়ে অনেকটাই বিস্ময়মুগ্ধ করে সত্যসুন্দরকে। শান্ত হ্রদের জলে হঠাৎ জোরালো হাওয়া এসে অবিশ্রান্ত ঢেউয়ের মুগ্ধতা রচনা করে যেমন, এ ঠিক তেমনই। যাওয়া আসা, দেখা সাক্ষাৎ খুব কম হলেও দুজনের নানা বিষয়ে কথা হতে থাকে ফোনে।
ওদের বন্ধুত্বের পথে সময় এগিয়ে চলে স্বচ্ছন্দে, বৈচিত্র্যে এবং আরও ভালো থাকার ইচ্ছে নিয়ে। দুজনের মাঝে আপনিটা সরে গিয়ে কখন যেন খুব সহজেই চলে আসে তুমি। মনে করো একেবারে শুরু থেকে শুরু, ভালো লাগার এ জন্ম নতুন। যা কিছু পুরনো উড়িয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছে আজ বসন্ত বাতাস। বসন্তে পাতার সুর শুনবে বলে ভর দুপুরেও ঘরের সব কটা জানলা খুলে রাখেন অনুমিতা। এলোমেলো হাওয়ায় বাগানের গাছগুলো থেকে ভেসে আসা সুর বারবার উদাস করে তাকে। বাতাসের ছোঁয়ায় পাতাদের বুকে জেগে ওঠার শিরশির ধ্বনি আশ্চর্য বিভাগী। অনুমিতা মন দিয়ে শোনেন। কেউ যেন তাকে বলে, নিজেকে বদলে ফেলো না, তাহলে আর গল্প হবে না। তোমার বৈচিত্র্য খোঁজার গল্পে আমি চমকিত। সত্যসুন্দরের পাঠানো মেসেজ পড়ে খুব হাসেন অনুমিতা, আর তারপর মেসেজ ব্যাক করেন। কি করব বলো, বৈচিত্র্যহীন জীবন যে আমার অপছন্দ। অনুমিতার কথার সঙ্গে কারো কথার যেন মিল খুঁজে পান সত্যসুন্দর। একটু বৈচিত্র্য, একটুখানি পরিবর্তন জীবনকে একঘেয়ে হতে দেয় না কখনো। হ্যাঁ, মানিকচন্দ্র রায় যখন কথাটা বলেছিলেন তখন একটুও ভালো লাগেনি সত্যসুন্দরের, কিন্তু আজকে অনুমিতার কাছ থেকে আসা ওই একই রকমের বার্তা খারাপ লাগছে না তার। নিজের জীবনে বৈচিত্র্য আনতে পারবেন কতটা তা অবশ্য জানা নেই, তবে ব্যাপারটা ভাবতে খুব একটা মন্দ লাগছে না। জেগে থাকে জনপদ চড়াই উত্তরায়ের বুকে, চোখ সবুজের আরাম নেয় সকাল সন্ধেতে। একটা গলি চলে গেছে ওই দূরে এক চার্চের গায়ে, যেখানে আকাশ নেমেছে বড় স্নিগ্ধতায়, নীল আর সাদায়। গভীর রাতটুকু ছাড়া এগুলি প্রায় সবসময়ই থাকে ব্যস্ত তার চারপাশের জনজীবনকে আঁকড়ে। দুপাশে ছোট বড় দোকান, মন্দির, মসজিদ, ঘর বাড়ি, ইমারত। সুখে দুঃখে লাভে লোকসানে জীবন এখানে পূর্ণ। এখানে প্রাণ আছে, যে প্রাণ লড়াই করতে জানে, হারতে জানে, জিততে জানে, কষ্টে কাঁদতে, আনন্দে হাসতে, উৎসবে মাততে পারে, আর ভগবানকে কাছের একজন বলে ভাবতে পারে। মন্দির, মসজিদ, মঠ সব রয়েছে পরের পর। এই সহাবস্থান অপূর্ব, সত্যি দেখার মতো। যদি বলো এত কেন ভালো লাগে, তাহলে বলবো জীবনের এত কাছে তো কখনো থাকা হয়নি আগে। এখানে সকালে ঘুম ভাঙে এক শান্ত শান্তির পরিবেশে, গায়ত্রী মন্ত্র কানে নিয়ে। তারপর সাই বাবার ভজন, আজানের গভীর সুর একে একে অনন্তকালের ঘরে বার্তা দিয়ে যায় জীবনকে ভালোবাসার। আমার এই লেখা এক জনপদকে চূড়ান্ত ভালোবেসে, এই গলি, দূরের ওই চার্চ, আমার সাজানো বারান্দা বাগান, ভেসে আসা আজানের সুর, সাই বাবার ভজন সব মিলে ছোট ছোট মুহূর্ত গড়ে তোলে ভালো লাগার। মাঝে মাঝে মনে হয় সিনেমার সাজানো এক সেট, গল্প রেডি, শুটিং চলছে। সকাল থেকে রাত একটু চুপ থাকে না এই পাড়া। এখানে প্রতি মুহূর্তে কোনো না কোনো আওয়াজ সঙ্গী হবে তোমার। যানবাহনের যাতায়াত, হর্নের প্যাপো তো আছেই। দুপুরে কিছু সময়ের জন্য এটা একটু কম হলেই জানলার ওপর পায়রার বকম বকম অলস আবেশ ছড়িয়ে যায়। কানে আসে কাছে কোথাও বাড়ি তৈরি বা মেরামতের ঠুকঠাক, মাইক বাজাতে বাজাতে কোনো রাজনৈতিক সম্মেলনের আগাম বার্তা, অথবা সস্তায় কার্পেট বিছানার চাদর বিক্রির হাঁকডাক। আর বিকেল হলেই এদিক ওদিকের অ্যাপার্টমেন্ট থেকে ভেসে আসে বাচ্চাদের খেলাধুলার কুচি গলার হইচই। এরপর টিয়ার ঝাঁক সবেদা গাছের মাথায় বসে হাঁক ডাক করে সন্ধে নামিয়ে দেয়। লাইট পোস্টের আলোয় ঝলমল করে ওঠে রাস্তা। দুপাশে ছোট বড় দোকানগুলোতেও জ্বলে ওঠে আলো। শুরু হয় ক্রেতাদের আসা যাওয়ার ভিড়। অস্থায়ী দোকানগুলোতেও পসরা সাজে। পথ চলতি মানুষ এটা ওটা কিনে বাড়ি যায়। একটু গভীর রাতে কখনো ঘুম ভেঙে জানলার বাইরে চোখ পড়লে অদ্ভুত এক অনুভূতি হয়। নিস্তব্ধ গলি শান্তির ঘুমে ডুবে আছে। কে বলবে ভোর থেকে রাত এই রাস্তায় কতখানি ঝমঝমাটার ব্যস্ত থাকে। কখন যে ভালোবেসে ফেলেছি এই সনাতন পাড়াটাকে। অনুমিতা কলম থামিয়ে ডায়েরি বন্ধ করেন। দেওয়ালে টাঙানো ভিশন চার্টে এরপর তিনি চোখ রাখেন। মনে মনে বলেন, এগিয়ে যেতে হলে কিছু তো ফেলে যেতেই হবে। যত ভালোবাসাই থাক না কেন,
এটাই নিয়ম। একটা সুন্দর স্বপ্ন যাকে বহুদিন ধরে লালন করেছেন তিনি, সময় এসেছে তাকে বাস্তব রূপ দেওয়ার। এ প্রচেষ্টা তাকে চালিয়ে যেতেই হবে। একটা সময় ছিল যখন মনে হতো যত দরকারি কাজ সব শেষ করতে হবে, শখ ইচ্ছের কথা আরও পরে ভাবা যাবে। সেই পরেটা এখন এসেছে, দায়িত্ব কর্তব্য পালনের পর নিজের শখ পূরণের। অনুমিতা চান তার সুপ্ত স্বপ্নের দরজাটা এবার একটু একটু করে খুলে দিতে। এই স্বাদ তার অনেক দিনের। পাহাড়ি পটভূমিতে মনের মতো একটা পোয়েট্রি ক্যাফে। আশাবাদী অনুমিতা সব সময় পজিটিভ চিন্তা করতেই ভালোবাসেন। অনুমিতা এভাবেই ভাবেন, অপ্রাপ্তি কি, অপ্রাপ্তি কেন? জীবনে যে সুখ এবং দুঃখ দুটোই পায়, তার অপ্রাপ্তি থাকে না কোনো। আমারও তাই নেই, আমি পূর্ণ। আমি ভোগ করেছি সব কিছুই। খুব তাড়াতাড়ি অনুমিতা সবটাই সামলে নিয়েছিলেন। অনিকেতে যাওয়ার পরে সংসারের প্রতি দায়িত্ব অনুমিতাকে মানসিক দিক থেকে আরও বেশি স্বাবলম্বী করে তুলেছিল। শোককে পাশে সরিয়ে রেখে শাশুড়ি মা আর ছেলে মেয়েকে এক কথায় বুক দিয়ে আঁকলে রেখেছিলেন তিনি। ওরাই তখন তার ধ্যান জ্ঞান, ওদের ভালো থাকাই তখন তার ভালো থাকা। ওদের মধ্যেই যেন অনিকেতকে পেয়েছেন তিনি বারবার। তার মনে হতো যেন অনিকেত কাজের জন্যে বাড়ির বাইরে গেছেন। যখন বাড়ি ফিরে আসবেন তখন তার প্রিয় মানুষগুলোকে ভালো থাকতে দেখে তিনি খুব খুশি হয়ে যাবেন। মন ছুতেও শরীর লাগে, শরীর লাগে তোমাকে ভাবতেও। যেমন করে ফুলের সৌরভ উপভোগে এসে যায় ভালোবাসা, দৃষ্টি আর স্পর্শের। মনকে আলাদা করে দেখা যায় না। শরীরের অন্দরে যে মন থাকে তাকে জানতে বুঝতে আর একটা শরীর মন লাগে, তার গভীরে যেতে সময় লাগে। সত্যসুন্দর বলেন, তুমি কি সত্যিই যাবে? হ্যাঁ, এই তো এক শহর থেকে আরেক শহর, এই যা পার্থক্য। এক রাজ্য থেকে আর এক রাজ্য বলো। দেখো, দূরত্ব মনে করলেই দূরত্ব। দূরত্ব তো বটেই, ইচ্ছে হলেই যে দেখা হবে না সেটাও ঠিক। দেখা কেন হবে না? ইচ্ছে হলেই হবে। আচ্ছা, এখানেও যে আমরা খুব ঘন ঘন দেখা করি তা তো নয়। ফোনে ভিডিও কলেই তো আমরা বেশিরভাগ কথা বলি, তাই না? ওখানে গেলেও তাই হবে। সত্যসুন্দর চুপ করে থাকেন। অনুমিতা বুঝতে পারেন যে তার এই শহর ছেড়ে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না সত্যসুন্দর। তিনি এই ভয়টাই পাচ্ছিলেন। খুব নরম করে অনুমিতা বলেন, তুমি কি যাবে না আমার পছন্দে গড়া জগৎটাকে নিজের চোখে দেখতে? তুমি না দেখলে আমার ভালো লাগবে? সত্যসুন্দর এর কোনো উত্তর না দিয়ে খুব আস্তে আস্তে বলেন, জানি না, ঠিক বুঝতে পারছি না। আসলে এই পাড়াটা তোমার তো খুবই প্রিয়, এত বছরের পরিচিত। এখান থেকে অন্য কোথাও গিয়ে তোমার কি ভালো লাগবে? তুমি যা করতে চাইছো সেটা তো এখান থেকেও করা যেতে পারে অনুমিতা। বরং কাছাকাছি একটা জায়গা দেখে নিয়ে। না, আমি ঠিক যেভাবে চাইছি সেভাবে হবে না। এর জন্য একটু শান্ত, নিরিবিলি, নিসর্গের কাছাকাছি জায়গা প্রয়োজন। একটু চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে সত্যসুন্দর বলেন, সেই তো সব ছেড়ে যেতেই হবে, কেউ আগে কেউ পরে। হঠাৎ এই কথা বলছো কেন? অনুমিতা বেশ অবাক হয়েই জিজ্ঞেস করেন, না, কখন কি হয়ে যায় বলা তো যায় না। বুঝতে পারছি না ঠিক কি বলতে চাইছো। আমাদের বয়স বাড়ছে, এটা তো মানো। হ্যাঁ, তাতে কি হলো? বয়স হচ্ছে মনে করলেই বয়স হচ্ছে। আর চলে যাওয়ার জন্য কোনো বয়স লাগে না। যে কেউ যে কোনো বয়সেই চলে যেতে পারে। আমি কখন পৃথিবী ছাড়বো সেই ভেবে বর্তমানটাকে দুঃখিত করে তুলবো? তোমার চিন্তাগুলো খুব বিমর্ষ সত্যসুন্দর। শুধুমাত্র বয়স বাড়ছে বলে আমি নিজেকে পিছিয়ে রাখবো? শেষ দিনের চিন্তায় কাতর হয়ে চুপ করে বসে থাকবো? এখনও তো কত কিছু শেখার, জানার, দেখার আছে। সময়ের সাথে সাথে এগিয়ে যাওয়ার আছে। কি জানি, বুঝি না, এত এনার্জি পাও কোথা থেকে? বিশ্ব প্রকৃতি থেকে। সূর্যের তেজ, চাঁদের মাধুর্য, ফুলের রং, পাখির গান, বাতাসের সুর, নদীর গতিময়তা, পাহাড়ের ধ্যানমগ্নতা, এরা আমায় উৎসাহ আর শক্তি যোগায়। বাড়ির পেছনের এই বারান্দাটায় দাঁড়ালে নিসর্গ আলো ছায়া দিয়ে ভরিয়ে দেয়। চেনা অচেনা পাখিরা গান গেয়ে মাতিয়ে রাখে সকালটাকে। কাঠবেড়ালি ডাকে এডাল ওডাল থেকে। বয়স্ক সব গাছ বিরাট বড় বড়, কোনো কোনোটার গা বেয়ে ঝুড়ি নেমেছে মোটা মোটা। নজর পড়লেই যেন প্রাজ্ঞতার সমীহ আদায় করে।
কত কি দেখেছে, শুনেছে, বুঝেছে সময়ের সাথে। গুরু গম্ভীর সব জটা, ওপর থেকে নিচে নেমে যেন সেসবই বোঝাতে চাইছে। সত্য সুন্দর বলেন, আমার কিছুই ভালো লাগে না, আমাকে আর নতুন করে কিছুই টানে না। কি জানি, আমার কাছে তো প্রত্যেকটা দিনই নতুন হয়েই আসে। যা চলে যায় তা তো পুরনো। পুরনো মানেই তো স্মৃতি। স্মৃতিতে বসবাস করা যায় না, ঘুরে বেরিয়ে আসা যায়। আমি কি করেছিলাম সেটা পুরনো, আমি আজ এখন কি করছি সেটাই বড়। সত্য সুন্দর আর কিছু বলেন না, জানেন বলে কোনো লাভ হবে না। অনুমিতা তার সিদ্ধান্তে অটল। সত্য সুন্দরের রোজের রুটিন চলতে থাকলেও ভেতরে ভেতরে কোথাও যেন একটা তাল কাটে, রাগ নয়, এক অভিমান দানা বাঁধে। অনুমিতার বহুদিনের ইচ্ছের কথা, তাকে বাস্তব রূপ দেওয়ার প্রচেষ্টার কথা সত্য সুন্দর জানলেও সেটাকে ঠিক যেন মেনে নিতে পারেন না। এটাকে কিছুটা হঠকারিতা বলেই মনে হয় তার। তার ভাবনা বলে যে এই বয়সে এত বড় একটা কাজে ঝাঁপ দেওয়া, এত বড় একটা পদক্ষেপ নেওয়ার অর্থ এক অস্থির অনিশ্চিত আগামীকে টেনে আনা। অনুমিতার সিদ্ধান্ত সত্য সুন্দরের কাছে নিশ্চিত ঝুঁকিপূর্ণ। সত্য সুন্দর যে কোনো জিনিসেরই ভালো মন্দ আগাগোড়া বিচার বিবেচনা করেন, যে কোনো কাজ করার আগে বিস্তর চিন্তাভাবনা করেন। কোনো কিছুতে এতটুকু সন্দেহ লাগলে সেদিকে না এগিয়ে চুপচাপ ফিরে যান তার পুরনো চিন্তাভাবনার নিরাপদ আশ্রয়টিতে। অনুমিতা কিন্তু একেবারেই বিপরীত। তিনি তার চিন্তায় ভাবনায় চূড়ান্ত পজিটিভ, কাজের লক্ষ্যে একদম স্থির, যে কোনো বাধাকেই সরিয়ে এগিয়ে যাওয়ার পক্ষপাতী তিনি। এক্ষেত্রেও তাই হলো। সত্য সুন্দরের ভয় আশঙ্কার সবটা পেরিয়ে অনুমিতা তার ইচ্ছে পূরণের পথেই এগোতে লাগলেন। ভালো কোনো কাজই সহজে হওয়ার নয়, এর জন্যে লাগে ধৈর্য, একাগ্রতা আর শ্রম। অনুমিতার মধ্যের কোনোটারই অভাব ছিল না। এর সঙ্গে যোগ হয়েছিল তার প্রবল ইচ্ছাশক্তি। এই কাজে তিনি সবচেয়ে বেশি সাহায্য পেয়েছেন তার ছোটবেলার বন্ধু মীনাক্ষীর। হিমাচল প্রদেশের এক প্রত্যন্ত গ্রামে দরিদ্র শিশুদের শিক্ষার জন্য একটি এনজিও চালাচ্ছেন তিনি। পোয়েট্রি ক্যাফে গড়ার ইচ্ছের কথাটা অনুমিতা প্রথমে মীনাক্ষীকেই বলেছিলেন। তুই কি এক্সিস্টিং প্রপার্টি কিনতে চাইছিস নাকি রেন্টে নিতে চাইছিস? আমার তো কেনারই ইচ্ছা। দেখ, এদিকটায় মানে হিমাচলে বা উত্তরাখণ্ডে নন রেসিডেন্সিয়ালদের পক্ষে জমি বাড়ি এইসব কেনা খুব মুশকিল। এর জন্য পারমিট লাগে, আর তাতে সময়ও চলে যায় খুব। এছাড়া অনেক কন্ট্যাক্ট থাকতে হয় জানিস, ব্যুরোক্রেসি অনেক বেশি। আমার তো মনে হয় শহরের মোটামুটি কাছে এক্সিস্টিং কোনো কটেজ রেন্টে নিয়ে সেটাকে ক্যাফেতে কনভার্ট করে নিলে ভালো। তারপর রেস্টুরেন্ট চালানোর একটা পারমিট নিতে হবে, ব্যাস, তাহলেই সব ঠিকঠাক। আর তোর যদি একান্তই ইচ্ছা থাকে পুরোপুরি কিনে নিয়ে করার, তাহলে তুই সেটা সাউথ ইন্ডিয়ায় পারবি, যেমন ধর উটি। ওই সব জায়গায় প্রপার্টি কিনতে খুব কিছু অসুবিধা হয় না। তুই একটু ভালো করে ভেবে নে। হ্যাঁ রে, ভাবতে হবে একটু। আচ্ছা, পুরো ব্যাপারটা তো হতে অনেকটাই সময় লাগবে বল? হ্যাঁ, সেটা নির্ভর করবে কি নিচ্ছিস, কোথায় নিচ্ছিস তার উপরে। তুই যেরকম চাইছিস সেই রকম একটা জায়গা পছন্দ করতেও তো কিছুটা সময় লাগবে। আমি বলবো তাড়াহুড়ো না করে যেটা করতে চাইছিস সেটা সুন্দর করে কর। সেটাই তো ইচ্ছে রে। উটির ব্যাপারটাও কিন্তু খারাপ লাগছে না জানিস, জায়গাটাও খুব সুন্দর। ঠিক আছে, আমি একটু ভেবে নিয়ে তোকে বলছি, দেখি তারপর কত দূর কি হয়। কখনো কখনো কথা পদ্যের সুখ হয়ে থাক, রোজের গদ্য এড়িয়ে এ সহজ সত্যটা বেঁচে থাক। শব্দের এ জল তরঙ্গ পাহাড় পেরিয়ে অরণ্য ছাড়িয়ে কই একা লাগে না তো, ভুলে যাক। কুয়াশার তাঁবু ঘিরে জোনাকির আলো হয়ে যাক। মীনাক্ষীর পাঠানো ছবি আর ভিডিও দেখে উচ্ছ্বসিত অনুমিতা। মীনাক্ষীরই জানাশোনা মানালির বাসিন্দা এক প্রৌঢ় দম্পতির কটেজ এটা। মোটামুটি বেশ কম ভাড়াতেই দিতে রাজি আছেন তারা। দুজনেই ছবি আঁকতে ভালোবাসেন। শিল্পী মন বলেই অনুমিতার পোয়েট্রি ক্যাফের আইডিয়াটা ইউনিক লেগেছে ওদের। কটেজের একদিকে পোয়েট্রি ক্যাফে হবে এরকমই ভাবা হয়েছে। ছবির মতো উপত্যকার মাঝে পাহাড়, নদী, মেঘ, রোদ, কি নেই সেই কটেজ ঘিরে। সামনে লন, পেছনে বিরাট বাগান। বারান্দায় বসলে পাহাড়ের মুগ্ধতা
যাকে ছুঁয়ে বয়ে চলেছে নদী পিপাসা, পাথরে পাথরে ঢেউয়ের বয়ে চলা, মৃদু সুরে কাছে ডাকা। নদীর রূপে রঙের বৈচিত্র্য সারা দিনই, নীল আকাশ, সবুজ পাহাড় আর কমলা সূর্যের। সে রং কখনো একা, কখনো মিলে মিশে অবাক করা। অনুমিতা এই অসাধারণ কটেজের ভিডিওটা ছেলে মেয়েকে ফরওয়ার্ড করেন। ওদেরও খুব ভালো লাগে। এখন অনেক কাজ, অনেক পরিকল্পনা। ক্যাফের জন্যে যা যা দরকার সবই বেশ গুছিয়ে করতে হবে। এর জন্যে কটেজের মালিক দম্পতি মিস্টার অ্যান্ড মিসেস কাপুরের প্রয়োজনীয় পরামর্শ ও সাহায্য দুই পাবেন তিনি, এরকমই কথা দিয়েছেন তারা। অনুমিতা যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন মনে মনে। অবন্তিকা আর অনির্বাণের সঙ্গে আলোচনা করে তিনি কলকাতার ফ্ল্যাটটা ভাড়া নয় বরং এয়ারবিএনবিতে দেবেন বলে ঠিক করেন, যাতে তিনি বা তার ছেলেমেয়েরা কখনো কলকাতা এলে নিজেদের ফ্ল্যাটেই থাকতে পারেন। অনুমিতার নতুন জগতে সত্য সুন্দর পা রাখেননি। এই জগৎটা যেন তার অনুভবের কিছুটা বাইরে, একটু বাড়াবাড়ি, একটু পাগলামি। তবু তাদের যোগাযোগ কিন্তু অটুট থাকে ফোন কল আর মেসেজে। দুজনে দুজনের খবর নেন কে কেমন আছেন। ভিডিও কলও হয়, তবে সেটা খুব কমই। অনুমিতা তার নতুন ঠিকানা, নতুন কাজের অভিজ্ঞতার খুঁটিনাটি সবই সত্য সুন্দরকে বলেন। এই সব শেয়ার করে তিনি আনন্দ পান। সত্য সুন্দর মন দিয়ে শোনেন। কথার মাঝখানে কথা সত্য সুন্দর বলেন না। উল্টো দিকের মানুষটার কথা বলা হয়ে গেলে তবেই তিনি বলেন। এটা তার বড় একটা গুণ। এটা খুব কম মানুষেরই থাকে। এটা সত্য সুন্দরের থেকেই অনুমিতা শিখেছেন এবং দৈনন্দিন জীবনে মেনে চলারও চেষ্টা করেন। সত্য সুন্দর কখনো শঙ্কা, কখনো ব্যঙ্গ, কখনো মজা জড়ানো মেসেজ করেন অনুমিতাকে। কিন্তু তার জন্য অনুমিতা কিছু মনে করেন না, কারণ তিনি সত্য সুন্দরের ভাবনাগুলো খুব স্পষ্টই বোঝেন। মাঝে মাঝে সংক্ষিপ্ত মেসেজও আসে আর যায়। যেমন সত্য সুন্দর হয়তো জিজ্ঞাসা করলেন, বানপ্রস্থে আছো তো? অনুমিতা তার উত্তর দিলেন, আছি শেষের স্বপ্নে। সত্য সুন্দর লিখলেন, শরীরের যত্ন নিও। অনুমিতা লিখলেন, তুমিও। কখনো সত্য সুন্দরের প্রশ্ন, পদ্য তো সকলের আসে না, গদ্যে 2-4 লাইন লিখলে হয় না? কেন হবে না? হবে, কিন্তু অত কম বাক্যে সেটা কি ভালো লাগবে? বাগানে নানা রঙের ফুল ফোটাতে যা জায়গা লাগে, ফুলদানিতে সাজিয়ে দিলে সেটা লাগে না। তাই কখনো কখনো কথা পদ্যের সুখ হয়েই থাকতে চায়, ফুলদানিতে রং বেরঙের সাজানো ফুলের মতোই। কোনো একদিন সত্য সুন্দরের হঠাৎ প্রশ্ন, পোয়েট্রির পাশে কি একটু জায়গা পাওয়া যাবে? অনুমিতার অবাক জিজ্ঞাসা, কেন? প্রোজের জন্য। মানে? পোয়েট্রি ক্যাফের পাশে একটা প্রোজ ক্যাফে বানাতে চাই। চলবে না। কোনটা? দ্বিতীয়টা। কেন চলবে না? কারণ ওটা তাহলে লাইব্রেরি হবে, আর বেড়াতে এসে পর্যটকরা লাইব্রেরিতে অত সময় দেবে না। আমি করেই দেখাবো। দেখো চেষ্টা করে, আমি সবসময় আছি তোমার সঙ্গে। এভাবেই চলতে থাকে দিন। অনুমিতা ডুবে থাকেন তার পোয়েট্রি ক্যাফের এগিয়ে চলার কাজে। কাজ আর কাজ, নিখুঁত নিপাট। কাজই অনুমিতার ধ্যান, জ্ঞান, মেডিটেশন, যাই বলো। কাজের প্রতি একাগ্রতাই তাকে আজ এখানে পৌঁছে দিয়েছে। এ যে তার সারা জীবনের আকাঙ্ক্ষা, নিজেকে চেনা, জানা, খুঁজে পাওয়া। শুধু মানুষের মনের ভাষাই নয়, নিসর্গের সাহচর্যে থেকে নির্জনতার ভাষাকে উপলব্ধি করা, অন্তরকে উন্মুক্ত করা। অনুমিতার পোয়েট্রি ক্যাফে কোলাহল থেকে দূরে, প্রকৃতির সুন্দরতার মাঝে এমনই এক জায়গা যেখানে গোটা বিশ্বের মানুষের আশা আর যাওয়া। যাদের অন্তরের অনুভূতি ক্যানভাসের বুকে প্রস্ফুটিত হয় নানা ফুলের মতো, কখনো বা আশ্চর্য সুন্দর সব ছবির মতো। কথায় এঁকে রাখা থাকে নিজস্ব ভাবনা 2-4 লাইনে। অনুভূতির যে এত রং, তা কি কেউ জানতো আগে? ঝরে পড়ে মনে এক পশলা খুশি, ঠিক যেন শিলাবৃষ্টি, সংক্ষিপ্ত অথচ তীব্র। ভালোবেসে ক্যাফের নামটা তাই অনুমিতা শিলাবৃষ্টি রাখল। পাহাড়ের কোলে শান্ত অথচ প্রাণবন্ত এই ক্যাফের মাধুর্য না ভোলার মতো। আগ্রহী মানুষ শিলাবৃষ্টির ছোঁয়ায় একেবারে যাকে বলে মুগ্ধ, অভিভূত। এখানে মেলে স্থানীয় খাবার, নানা রকমের কফি আর নানা ভাষার কবিতার ছোঁয়া।
সব মিলিয়ে এক মিশ্র সংস্কৃতির আবহ, এক তৃপ্তি অনাস্বাদিত, যেন বন্ধ জানলার কপাট খুলে পৃথিবী দেখার রোমাঞ্চ। ভাষা, সংস্কৃতি আর অনুভূতির মেলবন্ধনে যা সত্যি বড় অপূর্ব। ভারতের নামকরা এক হিল স্টেশনের খুব কাছে অনুমিতার স্বাদের এই পোয়েট্রি ক্যাফে খুব তাড়াতাড়ি অন্যরকম এক ট্যুরিস্ট আকর্ষণ হয়ে ওঠে। কেমন দেখতে অনুমিতার ভালোবাসায় গড়া কবিতা ক্যাফে? হালকা সবুজ লন আর নানা রঙের ফুলে ভরা বাগান দিয়ে ঘেরা অসাধারণ এক কটেজ, যার একদিকে মোটামুটি বড় সাইজের একটা ঘর, মাঝখানে বেশ কয়েকটা কফি টেবিল, কাচের জানলা দিয়ে চোখ টেনে নেয় মেঘ কুয়াশায় জড়ানো অনবদ্য পাহাড় প্রকৃতি। ঘরের দুদিকের দেওয়ালে রয়েছে পাথরের ক্যানভাস, আর তাতে বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন ভাষায় লেখা মনের দু চার কথা। সুখ, দুঃখ, পাওয়া না পাওয়া, ভালো লাগা, মন্দ লাগা, শূন্যতা আর পূর্ণতার আপন আপন অভিব্যক্তি। যিনি কিছুই লিখতে পারেন না বা চান না, তিনিও ক্যানভাসের সামনে এসে দাঁড়িয়ে পড়েন কিছুক্ষণের জন্য। নিজের মনের কথা হয়তো বা খুঁজে পান অন্য কারো লেখাতে। অনুমিতার ইচ্ছায় পোয়েট্রি ক্যাফের একটা পেজ বেরিয়ে যায় সমাজ মাধ্যমে। আশ্চর্য রকমভাবে মানুষের ভালোবাসা পেতে শুরু করে এই কাফে। পরিচিতি বাড়তে থাকে হু হু করে। অনুমিতার চেষ্টা আর যত্নে শিলাবৃষ্টি মুগ্ধতা ছড়ায় মানুষের মনে। অনুভূতিশীল মানুষেরা এক টুকরো আনন্দ খুঁজে পান এখানে এসে। না বলা অনেক কথা লিখে রেখে যান তারা সংক্ষেপে। বাস্তব থেকে কল্পনা, কোনোটাই যে মিথ্যে না। যখন যেমনটা কেউ বলে দেবে না, কোনো ফরমায়েশের ব্যাপারই নেই এখানে। আমার যেটা ভালো লাগবে আমি সেটাই লিখব। কিছুই যদি লেখার না থাকে, ক্যানভাসের সামনে দাঁড়িয়ে অন্যের লেখায় চোখ বোলাবো। সবটাই ইচ্ছে, কোনো বাধ্যবাধকতা নেই এখানে। মন্দিরে তো সকলেই আসে, সবাই কি আর পুজো দেয়? চুপ করে তো কিছুক্ষণের জন্য বসেও থাকে, ঈশ্বরের সঙ্গে নিজের সঙ্গে কথাও তো বলে, কিছু সময় শান্তিও তো মেলে। এটাও ঠিক সেরকম। কি অপূর্ব সব অনুভব, চোখ ছুঁয়ে হৃদয়ের কাছে পৌঁছে যায় বার্তা আবেগঘন। অনুমিতার এমনটাই যে ইচ্ছে ছিল। কত ভাষা, সবটা কি তিনি জানেন? গুগল ট্রান্সলেট অ্যাপের সাহায্য যে সবটা সহজ করে দেয় এই ক্ষেত্রে। ফ্রেঞ্চ, জাপানিজ, আইরিশ, চাইনিজ, আরও কত কত, আর ইন্ডিয়ান তো আছেই। অনুমিতা মুগ্ধতায় ডুব দেন বারে বারে। দিনের আলোয় শুরু হয় কাজের ব্যস্ততা। প্রতিদিনই যেন নিয়ে আসে এক নতুন আগামী। রোজ সকাল 9টায় খুলে পোয়েট্রি ক্যাফে। পাহাড়ি জায়গায় সব কিছু গুছিয়ে ওই সময়টুকু তো লেগেই যায়। প্রতিদিনের যেটুকু যা লেখা সপ্তাহ ভোর তা ক্যানভাসেই থাকে। তারপর সেগুলো জমা হয় শিলাবৃষ্টির পেজে। ফাঁকা ক্যানভাস আবার নতুন লেখায় ভরে ওঠে। মাসের শেষে শিলাবৃষ্টির পেজটিতে 1 মাসের জমা হওয়া লেখাগুলো দেখতে পারে আগ্রহী মানুষেরা। এই 1 বছরে অনুমিতার জীবন অনেকটাই বদলে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে ক্রমাগত ভাঙছেন আর গড়ছেন। অজস্র মানুষের ভালোবাসা তার চলার পথে অঢেল খুশি এনে দিয়েছে। পোয়েট্রি ক্যাফের ছোঁয়াতে তার মন আজ নতুন আনন্দে। ইচ্ছে পূরণের খুশি আজ তার মনে। খুশির কি পরিমাপ হয়? যদি হতো তবে এ সময় অনুমিতা পূর্ণ। সারা জীবনের অপেক্ষা ছিল তার এই সব দিনগুলোর জন্য। কটেজের সামনের রাস্তায় ঘুরে বেড়ায়, খেলা করে, আবার কখনো আরামে শুয়ে থাকে 2টো পাহাড়ি কুকুর, বুশি আর গ্রেসি। নাম দুটো অনুমিতারই দেওয়া। এখানে যবে থেকে এসেছে ওদের দেখছে অনুমিতা। ভালোবাসায়, আদরে, প্রশ্রয়ে ওরা অনুমিতার বড় কাছের হয়ে গেছে। যাকে বলে একরকম পোষা কুকুরের মতোই। কোনো চেনের বাঁধন দেয়নি অনুমিতা ওদের শরীরে। শুধুই মনের বন্ধনে ওরা অনুমিতার আশেপাশে ঘুরে ফিরে বেড়ায়। অনুমিতার কটেজ আর ক্যাফেটেরিয়ার মধ্যে চত্বরটুকু যেন ওদের প্রিয় ঠিকানা। এর বাইরে তেমন কোথাও যায়ও না ওরা। হয়তো ওরা মনে করে ভালোবাসার প্রতিদানে এই এলাকাটুকু পাহারা দেওয়া ওদের দায়িত্বের মধ্যেই পড়ে। অনুমিতার আদরের বেকির সঙ্গেও ওদের বেশ ভাব। অনুমিতা রাস্তায় বেরোলে 3 জনেই সঙ্গী হয় তার। অনুমিতার সামনে, পেছনে, পাশে যখন যেমন ইচ্ছা ওরা পথ চলতে থাকে। লেজ নাড়তে নাড়তে, কখনো হেঁটে, কখনো দৌড়ে, অথবা মনের খুশিতে নাচতে নাচতে। ভাবটা এমন, কোথায় যাচ্ছ তুমি? আমরাও যাব তোমার সঙ্গে বেড়াতে। অনুমিতার মজা লাগে।
ওদের সঙ্গে কথা বলতে বলতে পথ চলতে তার একরকম ভালোই লাগে। এও এক বন্ধন, ভালোবাসা আর মায়ার। মুশকিল হয় তখনই যখন ওরা তিনজনে অনুমিতার সঙ্গে কোনো দোকানে ঢুকে পড়ে অথবা এটিএমে। দোকানদার বিরক্ত হয়, মানুষজন ভয় পায়, কেউ কেউ তাড়াও করে। অনুমিতা তখন বারবার আশ্বস্ত করেন সবাইকে, ওরা ভালো, ওরা কিছু করবে না এইসব বলে। এই পাহাড়ি এলাকায় এখন অবশ্য অনেকেই জেনে গেছে যে এই ম্যাডাম রাস্তায় হাঁটছে মানে এই 3টে কুকুর তার আগে পিছে পথ চলছে। আজকাল এই পরিচিত দৃশ্য অনেকের কাছেই বেশ উপভোগ্য। অবন্তিকা ও অনির্বাণ দুজনেই চাকরি সূত্রে বিদেশে থাকে। অনুমিতার একবার করে বিদেশে যাওয়া তাই হয়েই যায় প্রায় প্রতি বছরেই। ছেলে মেয়ে ভীষণভাবে চাইলেও এই বয়সে তাদের সঙ্গে পুরোপুরিভাবে বিদেশে গিয়ে থাকার ব্যাপারটা অনুমিতার একদমই পছন্দ না। ঘোরা, বেড়ানো, কিছু মাস থাকার জন্যে বিদেশ তার কাছে ভালো, কিন্তু জীবনের অর্ধেকটা যিনি নিজের দেশের জল, বাতাস, সমাজ, সংস্কৃতির ছোঁয়ায় কাটিয়েছেন, তার পক্ষে পাকাপাকিভাবে সেখানে গিয়ে বসবাস করাটা মোটেই সহজ না। যদি কোনো উপায় না থাকে তখনকার কথা আলাদা। অনুমিতা তার 2 ছেলে মেয়েকে খুব সুন্দরভাবে বড় করেছেন। মানুষ হিসেবে তারা সত্যিকারেরই ভালো হয়েছে। শিক্ষায়, দীক্ষায়, কর্মে, স্বভাবে, সহবতে, দায়িত্বে, কর্তব্যে তারা শুধু আকর্ষণীয়ই নয়, প্রশংসনীয়। অনুমিতা কোনোদিনই কোনো কিছু তাদের উপর চাপিয়ে দেননি। স্বাধীনভাবে চিন্তা করার স্বাধীনতা তাদের আগাগোড়াই তিনি দিয়েছেন। সবসময় তাদের যুক্তি মন দিয়ে শুনেছেন, নিজের মতামত তাদের জানিয়েছেন। ছেলেমেয়ের সঙ্গে মায়ের সম্পর্ক যথেষ্ট স্বচ্ছ এবং সুন্দর যাকে বলে। সবচেয়ে বড় কথা, তারা মাকে বোঝে। কোথাও কখনো কোনো অসুবিধা হলে 3 জনে আলোচনার মাধ্যমে সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করে। অনুমিতা তার মনে হওয়াগুলো ওদের কাছে একটু অন্যরকমভাবেই পৌঁছে দেন, যাতে তাদের কখনোই মনে না হয় যে মা অকারণ জ্ঞান দিচ্ছে। অবন্তিকা আর অনির্বাণ দুজনেই যার যার পছন্দের সঙ্গী বেছে নিয়েছে। যখন মনে হবে তখন বিয়েটা করবে, এটাও তারা অনুমিতাকে বলে রেখেছে। এই প্রজন্মের কাছে বিয়ের কনসেপ্টটাই যে বদলে গেছে সেটা অনুমিতা বেশ ভালোভাবেই জানেন এবং বোঝেনও। তাই ওদের ইচ্ছের উপরে নিজের মতামত চাপিয়ে দেওয়াটা উচিত বলে মনে করেন না একেবারেই। জীবনটা তো ওদের, যখন স্বচ্ছন্দ বোধ করবে তখন সংসারটা করবে, এটাই তো স্বাভাবিক। মূল কথা হলো ভালো থাকা। যাই হোক, মায়ের পোয়েট্রি ক্যাফের সাফল্যে তারা দুজনেই খুব খুশি। রাতে প্রতিদিনই একটা নির্দিষ্ট সময় কথা হয় ছেলে, মেয়ে আর মায়ের কনফারেন্স কলে। শুরু থেকে এটাই ওদের অভ্যেস। বিদেশের সময় এদেশের সঙ্গে মেলে না, সেটা মাথায় রেখে কথা বলার জন্যে তারা এমনই একটা সময় ঠিক করে নিয়েছে যাতে 3 জনের কারোরই কোনো অসুবিধা না হয়। নতুন জায়গায় আসার শুরুতেই অবন্তিকা আর অনির্বাণ 2 সপ্তাহের ছুটি নিয়ে মায়ের কাছে এসে সব কিছু দেখে শুনে গুছিয়ে দিয়ে গেছে। ড্রাইভার হরিশ আর তার বউ নবীনা অনুমিতার কাছেই থাকবে, সেটা ঠিকই ছিল। এতে অনির্বাণ, অবন্তিকাও অনেকটা নিশ্চিন্ত হয়েছিল। হরিশের 2 ছেলেই কোম্পানির গাড়ি চালায় মুম্বাইতে, বউ বাচ্চা নিয়ে তারা সেখানেই থাকে। তাই হরিশ আর নবীনার কোনো অসুবিধাই হয়নি এই সিদ্ধান্ত নিতে। আর তাছাড়া বহু বছর অনুমিতার কাছে কাজ করার পর অন্য কারোর কাছে আর এই বয়সে কাজ করতে পারবে না, সেটা কিন্তু হরিশ বলেই দিয়েছিল। কটেজের একদিকে হরিশ আর নবীনার থাকার ভারী সুন্দর ব্যবস্থা করা হয়েছে দেখে তারা দুজনেই খুব খুশি। এদিকে কাপুর দম্পতি এই কটেজে থাকাকালীন কটেজের দেখাশোনা কাজকর্ম যারা করত তাদেরই রেখে দেওয়া হলো, যেমন মালি, সুইপার, দারোয়ান, রান্না আর টুকটাক কাজের জন্য যারা ছিল তাদের সকলকেই। এদের কাউকেই ছাড়ালো না অনুমিতা। মিস্টার অ্যান্ড মিসেস কাপুর এখন সিমলায় তাদের নতুন কেনা কটেজে থাকেন। এখানে মানে তাদেরই এত বছরের স্মৃতি জড়ানো কটেজে পুরনো কাজের মানুষেরাই কাজ করছে জেনে তাদের ভালো লেগেছে এবং এর জন্যে তারা অনুমিতাকে অনেক ধন্যবাদও জানিয়েছেন। যাই হোক, অবন্তিকা আর অনির্বাণ অনেক দেখে শুনে ক্যাফের কিচেন সামলানো এবং অন্যান্য কাজের জন্য রাখল স্থানীয় 2 জন মহিলা এবং 2 জন পুরুষকে।
কাকে কি করতে হবে সবটাই তারা ভালো করে বুঝিয়ে দিল তাদের। সব কিছু খুঁটিয়ে দেখা শোনা অর্থাৎ সুপারভিশন করা আর সেসব অনুমিতাকে জানানোর দায়িত্বে রাখা হলো হরিশ আর নবীনাকে। এইসব যাবতীয় ব্যবস্থা ছেলে মেয়ে খুব সুন্দরভাবে করে দিয়ে তবে বিদেশে ফিরল। মায়ের সুখে থাকাটা সবসময় যে তাদের একটা বড় চাওয়া, এটা বলাই বাহুল্য। সত্যি করে বলো, কেমন লাগছে ওখানে? ফোনের ওপ্রান্ত থেকে ভেসে আসে সত্যসুন্দরের প্রশ্ন। ফোনের এপ্রান্ত থেকে অনুমিতার উত্তর, সত্যি করেই বলছি, পছন্দের কাজের মধ্যে আছি, বেশ ভালো লাগছে। তোমার স্বপ্নের সাম্রাজ্যের জন্য আবারও রইল আমার অন্তহীন শুভেচ্ছা। শুধু এইটুকুই? আর কিছু বলবে না? আমার তো নতুন করে কিছু বলার নেই, কিন্তু তোমার তো আছে। কত দেশ বিদেশ পেরিয়ে বাতাস তোমার কাছে আসে। বাবা, তুমি তো দেখছি একেবারে কবি হয়ে গেলে। কেন, তোমার তো এভাবে শুনতে ভালোই লাগে। সত্যসুন্দর হাসতে থাকেন। অনুমিতাও হাসতে হাসতেই বলেন, যাই বলো, তোমার মুখে শুনতে কিন্তু দারুণ লাগছে। অনুমিতা জানলার কাচের মধ্যে দিয়ে রাতের পাহাড় প্রকৃতির দিকে চেয়ে থাকেন। রাতের আধারে পাহাড়ের পথে জোনাকিরা ওড়ে, পৌষের চাঁদ আলো জেলে রাখে আকাশের নির্জনে। অরণ্যের স্বপ্নে হয়তো পরীরাও আসে ডানা মেলে। রাত রূপকথা লিখে এক মনে। অনুমিতা মনে মনে বলেন, আমি একান্ত হই, একাত্ম হই অনন্ত বিশ্বাসে। স্পর্শ করি চেতনা, রং, রূপ। নিশ্চিত জানি এভাবেই শান্তি পাবো তোমাতে। শক্তি, শুদ্ধি, ঋদ্ধি সবটাই এই পথে। অনুমিতা দেখেন কটেজের বাইরের ব্যালকনিতে তার দুই পোষ্যকে নিশ্চিন্তে ঘুমোতে। রোজ রাতে এখানেই শুয়ে থাকে বুসি আর গ্রেসি পরম শান্তিতে। আর ঘরে তার বিছানার পাশটিতে ঘুমোয় বেকি। মানুষ কেন, একটা পোকাও বোধহয় আসতে পারে না এই চত্বরে। ঘরের মধ্যে থেকে বেকি আর ব্যালকনিতে বুসি গ্রেসির চিৎকার চেঁচামেচিতে ভয় কারও ক্ষমতা নেই এই চৌহদ্দিতে ঢোকার। এটা শুধু রাতে নয়, দিনের বেলাতেও হয়। এই বারান্দায় অচেনা কারো আগমন সহ্য করে না ওরা। অনুমিতার মাঝে মাঝে ভালো লাগে পাহাড়ি গাছপালা দুপাশে নিয়ে পথ চলতে। কটেজ থেকে গাড়িতে মিনিট 20 লাগে সেই পছন্দের জায়গাটিতে পৌঁছতে। গাড়ি থেকে নেমে অরণ্যের আলো ছায়ায় পথ হাঁটেন তিনি। অরণ্য উপভোগে আছে এক রোমাঞ্চ। এর শোভা স্বতন্ত্র। জঙ্গলের রূপ অনুমিতাকে টানে যে কোনো সাজানো উদ্যানের থেকেও বেশি। কত কিছু যে দেখার আছে, জানার আছে এর সান্নিধ্যে এসে। চারপাশে ইচ্ছে মতন বেড়ে ওঠা গাছপালা, টিকে থাকার লড়াইয়ে সামিল তারা। সকলেই স্ট্রাগল করছে যে যার নিজের মতো করে, লিভ অ্যান্ড লেট লিভের বার্তা নিয়ে। ঘন গভীর বুনোর সবুজের ফাঁক ফোকর দিয়ে ঠিক ঢুকে পড়ে সূর্যের আলো। আমি আছি, আমি থাকব আশ্বাস উষ্ণতা নিয়ে। মৌনতারও যে এত প্রাণ, এত বার্তা। ছোট বড় গাছ, কোনোটার গা জড়িয়ে আবার উঠে গেছে কত বাহারি লতা। ফুটেছে ফুল, মেলেছে অজস্র সব পাতা। এই যে আপন আপন মাধুর্যে সেজে আছে তারা, কার জন্যে? কে দেখবে বলে? কেউ তো আছে, কেউ তো আসে, ধন্য করে মনকে দৃষ্টিকে। ওরা কি বোঝে? ওদের কাছে কি পৌঁছয় ভালো লাগার সেই সব বার্তা? অনুমিতা হেঁটে চলেন প্রকৃতিকে দোসর করে। শুধু প্রকৃতি নয়, আছে তার 3 পোষ্য, বেকি, বুসি আর গ্রেসি। অনুমিতার মতো তারাও ভালোবাসে এই অরণ্য প্রকৃতি। প্রকৃতিকে হারানোর ভয় নেই। যত দিন বাঁচবে চাইলেই তাকে কাছে পাবে। সুখে দুঃখে তার কাছে গিয়েই শান্তি পাবে। পৃথিবীতে কে একা? কেউ একা নয়। পৃথিবীতে একা থাকা হয় না, একা থাকা যায় না। প্রকৃতির রং, রূপ, সৌরভ, ধ্বনি সব সময় সঙ্গী হয়। এক এক ঋতু এক এক রূপ ও অভিব্যক্তি নিয়ে আসে। ঋতু পরিবর্তন শেখায় সময়ের সঙ্গে কিভাবে নিজেকে মানিয়ে নিতে হয়। গাছপালা, পশু পাখি, আকাশ পাহাড়, নদী পথ প্রান্তর, এত কিছু থাকতে কেউ কি একা হতে পারে? বেশ কিছুদিন ধরে অনেকটা গরম চলার পর আজ আকাশ কালো করে নেমেছে বৃষ্টি। গ্রেস মোটরসের টিনের চালে বৃষ্টির ঝরে পড়ার আওয়াজের সঙ্গে জুড়েছে আরও এক শব্দ। এই শব্দটা বেশ রোমাঞ্চকর। সত্যসুন্দর বসার ঘরের দরজাটা খুলে বারান্দায় আসেন।
বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে শিল পড়ছে, ছোট বড় লাগাতার। অজস্র শিলে ভরে গেছে বাড়ির সামনের রাস্তাটা। শিলাবৃষ্টি। সময়টা খুব অল্প হলেও ভালো লাগার উত্তেজনাটা কিন্তু অনেক বেশি। বৃষ্টি থামতেই পাড়ার বাচ্চারা কচি কচি গলায় হইচই করতে করতে রাস্তায় খেলতে বেরিয়ে পড়েছে। ভিজে রাস্তাতেই কেউ কেউ সাইকেল কার চালাচ্ছে। বৃষ্টির জন্যে ভর বিকেলে ঘরবন্দি থাকতে হয়েছিল ওদের, কিন্তু এখন আর পায় কে। সত্যসুন্দর রোজকার মতো আজও চায়ের কাপ হাতে নিয়ে বারান্দায় এসে বসেন। এ সময় পশ্চিম আকাশে সূর্যের সিঁদুরে আলো যেন এক অজাগতিক সুন্দরতা রচনা করেছে। কি জানি কি মনে করে তিনি ঘরে এসে ঢোকেন। সোফায় বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে হঠাৎই তার চোখ চলে যায় ঘরের কোণে রাখা রাবার প্ল্যান্টটার দিকে। এ কি, এটা তিনি কি দেখছেন? গত কয়েক মাস ধরে প্রায় শুকিয়ে যাওয়া আদমরা এক গাছ, অনুমিতা যার নাম রেখেছিল ছোটু, যাকে কিনা অনিচ্ছা সত্ত্বেও শুধুমাত্র অনুমিতার অনুরোধেই বারান্দার থেকে ঘরে এনে রেখেছিলেন তিনি। রোজই ভেবেছেন ফেলে দেবেন, কিন্তু পারেননি। আজ সেই গাছেরই শুকনো ডালে কুচি কুচি সবুজের উকি। আশ্চর্য, এও সম্ভব? অনুমিতা বলেছিল, ছোটুকে বারান্দায় রেখো না, ওর তো অভ্যেস নেই বারান্দায় একা থাকার, ওকে ঘরে এনে রাখো। ও মরেনি, ওর প্রাণ আছে, ও আবার সবুজ হবে, তুমি দেখো। একটা মরে যাওয়া গাছ কখনো সবুজ হয়ে উঠতে পারে? মরে তো যায়নি, মনের দুঃখে ওর শরীরটা শুকিয়ে গেছে। যেসব গাছ বারান্দায় একা থাকে তারা কি সবাই শুকিয়ে যায় অনুমিতা? যারা শুরু থেকেই একা থাকে তারা শুকোয় না, তাদের অভ্যেস হয়ে যায়। কিন্তু এখানে তো ব্যাপারটা তেমন নয়। তুমি ছোটু আর মোটু দুটো রাবার প্লান্টকে কিনে এনে ড্রয়িং রুমের তাদের পাশাপাশি রেখে বড় করলে। তারপর একদিন কি মনে করে ছোটুকে ঘর থেকে বার করে বারান্দার এক কোণায় রেখে দিলে। গাছটা রেখে বারান্দাটা ভালো লাগছিল তাই জন্যেই রাখা। তা সেটা আগে না রেখে পরে রাখলে কেন? হঠাৎ করে জায়গা পরিবর্তন ওর ভালো লাগেনি? ওর জন্য এটা খুব খারাপই হয়েছে। বারান্দার একেবারে কোণায় কাউকে দেখতেও পায় না। আগে যেমন মোটু বা ঘরের অন্য ইনডোর প্লান্টগুলোর সঙ্গে সুখ দুঃখের যোগাযোগ রাখতে পারত, এখন সেই সব কিছুই হয় না। ওর মন খারাপ হয়ে গেছে। যখন ভালো হবে তখন ও আবার তরতাজা হয়ে উঠবে। ওকে ঘরের মধ্যে আগের জায়গাটায় নিয়ে এসে রেখে দেখো। অনুমিতার মুখে গাছের মন খারাপে শুকিয়ে যাওয়ার এই রকম ব্যাখ্যা শুনে সত্যসুন্দরীর কিন্তু খুবই হাসি পাচ্ছিল। গাছের প্রাণ আছে জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছেন, এটা জানা আছে, কিন্তু দেখা সাক্ষাতের অভাবে গাছের শুকিয়ে যাওয়ার ব্যাপারটা কে কবে প্রমাণ করলেন সেটা সত্যসুন্দরের সত্যিই জানা ছিল না। অনুমিতার কথাগুলো তার পরের পর মনে পড়তে থাকে। সত্যসুন্দর এগিয়ে যান গাছটার একেবারে কাছে, নিচু হয়ে ভালো করে দেখেন, খুঁটিয়ে আরও খুঁটিয়ে, না কোনো ভুল নেই। সত্যসুন্দর খুব আলতো করে ছুঁয়ে দেখেন ওদের ছোট্ট ছোট্ট সবুজ পাতা। ছোটুর শরীরে যেন খুশির সাড়া। সত্যসুন্দর মোবাইলে ফ্লাইট টিকিট বুকিংয়ের সাইট খুলে দিল্লির টিকিট খুঁজতে থাকেন। তাকে একবার অনুমিতার কাছে যেতেই হবে। তিনি হেরে গেছেন, কিন্তু এ হারায় ভালো লাগা আছে। সেদিন রাতে খেতে বসে সত্যসুন্দর নীলাদ্রিকে বলেন, 2-3 দিনের জন্য একটু মানালি ঘুরে আসবো ভাবছি। হঠাৎ মানালি? কোনো কাজে? না, ঠিক কাজে নয়, ওখানে খুব সুন্দর একটা পোয়েট্রি ক্যাফে হয়েছে, বেশ নাম করেছে, ওটাই দেখার ইচ্ছা। পোয়েট্রি ক্যাফে? পোয়েট্রি ভালো লাগে তোমার? জানতাম না তো। বুঝতে পারলে ভালো নয় কেন? পাহাড়ের কোলে শিলাবৃষ্টি। কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। বলছি এই পোয়েট্রি ক্যাফের আইডিয়াটা বেশ অভিনব, নামটাও একেবারে অন্যরকম, শিলাবৃষ্টি। ক্যাফের মালিক কি তোমার চেনা, মানে কোনো বন্ধু? শুধু বন্ধু আমারই নয়, নিসর্গ আর কবিতা ভালোবাসেন যারা, তিনি তাদের সকলেরই বন্ধু। এখন সকাল 10টা। অনুমিতা প্রতিদিনের মতো আজকেও ক্যাফেতে এসে ঢোকেন। যথারীতি ক্যানভাসের সামনে গিয়ে দাঁড়ান তিনি। অনেক ভাষায় 2-4 লাইনের সব লেখাগুলো দেখতে থাকেন। হঠাৎ বাংলায় লেখা দুটো লাইনে এসে থমকে যায় তার চোখ। অভ্যেসের দিনরাত্রি পেরিয়ে যে খুশি, শিলাবৃষ্টি, তাকে না দেখে থাকা যায় কি? লেখার নিচে নাম আর আজকের তারিখ।
অনুমিতা ঘাড় ঘুরিয়ে চারপাশ দেখেন। ক্যাফের প্রত্যেকটা চেয়ারে তার চোখ খুঁজতে থাকে কাউকে। হ্যাঁ, তিনি বসে আছেন ক্যাফের পশ্চিম জানলাটার ধারে। দৃষ্টি তার বিভোর হয়ে আছে বাইরের পাহাড়ে। সামনের টেবিলে রাখা 1 কাপ কফি আর প্লেটে 2টো স্যান্ডউইচ পড়ে আছে। কতক্ষণ ধরে কি জানে। অনুমিতা এগিয়ে যান তার কাছে। টেবিলের পাশটিতে দাঁড়িয়ে খুব আস্তে আস্তে বলেন, কতক্ষণ এসেছো? একটা কল করবে তো? সত্যসুন্দর অনুমিতাকে দেখে হাসেন। তাহলে সারপ্রাইজ হবে না তো? অনুমিতা হাসতে হাসতে বলেন, ঠিক আছে, সত্যি দারুণ সারপ্রাইজ হলো। আমি ভীষণ ভীষণ মুগ্ধ। সত্যসুন্দর চোখে হাসেন আর বলেন, ঠিক বলছো তো? অনুমিতা বলেন, একদম ঠিক, একেবারে 100-তে 100। এবার লনে বসে দুজনে কফি খাবো, চলো। অনুমিতার পোয়েট্রি ক্যাফের লন আর বাগানে রং আর সৌরভের টানে সারাদিনে ওড়াফেরা পতঙ্গ আর প্রজাপতির। নতুন নতুন সুর ঠোঁটে নিয়ে পাখিদের আসা যাওয়া, বিহগ সঙ্গীত। দূরে শান্ত পাহাড়ের গায়ে মেঘ কুয়াশার বিহ্বল জুটি। এমনিতে মানালির চিরকালের মুগ্ধতা তো ধরেই রেখেছে পীরপাঞ্জাল আর ধৌলাধর রেঞ্জের পাহাড় বেশ কয়েকটি। সত্যসুন্দর ব্যাগ থেকে ক্যামেরাটা বের করেন। অনুমিতা বলেন, জানো, আকাশ পরিষ্কার থাকলে হনুমান তিব্বার বরফের ঢাকা ঝলমলে চূড়াটা স্পষ্ট দেখা যায় এখান থেকেই। সত্যসুন্দর খুব মনোযোগ দিয়ে লেন্সে চোখ রাখেন আর তারপর তুলে যান একের পর এক ছবি। অনুমিতা চেয়ে থাকেন সেদিকে। এই উন্মুক্ত পাহাড় প্রকৃতির বুকে সত্যসুন্দরকে দেখতে তার অন্যরকম লাগে। তিনি দেখেন শান্ত সৌম্য এক ব্যক্তিত্ব কিভাবে অন্তরের যত্ন দিয়ে তার ভালো লাগার এক একটি মুহূর্তকে একটু একটু করে বিশেষ করে তুলছেন।